আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 87 ব্যাচের 12তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু কোর্সের মাঝামাঝি প্রায় প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছেন। তো এই মাঝামাঝি পর্যায়ে এসে আপনাদের কিন্তু একটি মিড টার্ম এক্সাম হয়। তো মিড টার্ম এক্সাম যে হয়, এগুলো নিয়ে আমি ডিটেলস ভাবে কথা বলবো। মিড টার্ম এক্সামটি কেন হয়? মিড টার্ম এক্সামটি এই কারণে হয়, আপনারা কিন্তু কিন্তু মোটামুটি নিজেদেরকে ডিজিটাল মার্কেটার কিন্তু বলতে পারেন, পারেন না? আপনাদের কিন্তু এখন কেউ যদি এটি ফেসবুক মার্কেটিং মার্কেটিং করতে বলে, ফেসবুক পেজ, আপনারা কিন্তু পারবেন। এছাড়াও যদি পিন্টারেস্ট মার্কেটিং করতে বলে, সেটাও কিন্তু পারবেন। তার মানে কি, আপনারা ডিজিটাল মার্কেটার এর বেসিকটি আপনার আছে, এবং আপনার কাছে যদি একটি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা ঠিকই কাজটি পারবেন। তো এখন আপনারা দুইভাবে আয় করতে পারেন, এটা আপনারা জানেন। একটি হলো ফ্রিল্যান্সিং করতে পারেন, যেটা আমরা সামনে ফাইবারের ক্লাসে আমরা শিখবো। আরেকটি হলো, যদি আপনি কোনো একটি কোম্পানিতে চাকরি পান, সেভাবেও কিন্তু আপনারা টাকা আয় করতে পারেন। তো আপনি যদি কোনো একটি কোম্পানিতে চাকরি নিতে চান, আপনাকে তো অবশ্যই একটি স্কিল টেস্ট বা অ্যামপ্লিটিউড টেস্ট অথবা পরীক্ষা দেওয়া লাগবে। তো এই যে একটি অনলাইন এক্সাম দেওয়া লাগবে, তো এটা যদি আপনার কোনো ধারণা না থাকে যে স্যার, যদি আমার গুগল ফর্মে হোক বা আলাদাভাবে কোনো একটি সিস্টেমে হোক, একটি অনলাইন এক্সাম দেওয়ার মেন্টালিটিটা আসলে কেমন থাকতে পারে, এটার একটি এক্সপিরিয়েন্স যদি আমাদের থাকতো, তাহলে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটার হিসাবে একটু কনফিডেন্স গ্রো হতো। তো এই কারণে লিড আইটি থেকে আপনাদের এই সুযোগটি দেওয়া হয় যে কোর্সের মিডল গ্রাউন্ডে একটি সুযোগ করে দেওয়া হয়, যাতে আপনারা একটি এক্সাম দিতে পারেন, যাতে ভবিষ্যতে যখন কোনো একটি বড় কোম্পানিতে অ্যাপ্লাই করতে যান, তখন এই এক্সামগুলো দিয়ে নিজের স্কিল দেখিয়ে একটি জব পাওয়ার পসিবিলিটি আপনি পেতে পারেন। ওকে, আশা করি আমরা মিড টার্ম এক্সামটি কেন দিব এবং মিড টার্ম এক্সামটি দিয়ে আসলে আমাদের লাভগুলো কেন হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট আপনাদের যেগুলো কোশ্চেন গুলো থাকবে, আমি সবগুলো কোশ্চেন নিয়ে একটি পিপিটি ফাইল রেডি করেছি। পিপিটি ফাইলটি দেখার পরে আমার মনে হয় না আপনাদের কোনো কোশ্চেন থাকবে। পিপিটি ফাইল দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি আমাদের মেসেজে, আমাদের যে জুমে মেসেজ যাচ্ছে এখানে করবেন, আমি আপনাদের সবগুলো মেসেজের আনসার আমি দিতে থাকবো। ওকে, তো আমি দেখি আমি কি কি রেডি করেছি। তো আমাদের প্রথমত কোশ্চেন, স্যার, ক্লাসের মধ্যে কি কি সিলেবাস আমাদের থাকবে? তো সেটি হলো, আজকের ক্লাস থেকে শুরু করে আগামীকালের ক্লাস, মানে হলো 13তম ক্লাস, টোটাল 1 থেকে 13টা ক্লাস এর যে কয়টি ক্লাস টপিক হয়েছে, এই কয়টি ক্লাসের উপরে আমাদের এক্সামটি হবে। ওকে, তার মানে আমরা বুঝতে পেরেছি আজকের ক্লাসটিও কিন্তু থিওরিটিক্যাল ক্লাস হবে। আজকের ক্লাসটি কি হবে? থিওরিটিক্যাল ক্লাস হবে। এবং যে কিওয়ার্ড রিসার্চ, যেটা আগামীকালের ক্লাস, সেটাও কিন্তু থিওরিটিক্যাল ক্লাস হবে। এবং আমি আপনাদের একরকম ছোটখাটো সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো থেকে কিন্তু বেশিরভাগই কোশ্চেন গুলো আসে। তো এই থিওরিটিক্যাল ক্লাস 1 থেকে 13তম ক্লাস থেকে কিন্তু আপনাদের আহ, 1 থেকে 13তম ক্লাস কি হবে, আপনার সিলেবাস হবে, ঠিক আছে? এবং আমি হোমওয়ার্ক গুলো দিয়েছি, এগুলো কিন্তু ভালো মতো করবেন। হোমওয়ার্ক গুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, তাহলে আমরা সিলেবাসটি জেনে গেলাম। নেক্সট, স্যার,
এক্সামগুলো কি কি টাইপের হবে? কিছু এমসিকিউ হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। একটি কোশ্চেন থাকবে, তার ওখানে আপনি চয়েস করবেন কোনটি কারেক্ট কোশ্চেন। আর কিছু রিটেন কোশ্চেন থাকবে, যেরকম এরকম কোশ্চেন আসতে পারে, যেমন এসইওর মানে কি, লেখা থাকবে যে ফুল রাইট দ্য ফুল অ্যাব্রিভিয়েশন অফ এসইও। আপনি আনসার দিয়ে দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরকম ছোট খাটো স্মল রিটেন কোশ্চেন থাকতে পারে। ওকে, তাহলে আমরা এটারও আনসার পেয়ে গেলাম। এক্সাম হবে ক্লাস টাইম বা শিডিউল টাইমে। তো আমাদের ক্লাস টাইম কখন? আমাদের ক্লাস টাইম কিন্তু 7টার দিকে, 9টার দিকে, সরি, আমাদের ক্লাস টাইম হলো 9টার দিকে। তাহলে আমাদের এক্সাম কবে কখন হবে? আমরা কিন্তু একটু আগেই ঠিক সিলেক্ট করেছি, আমাদের এক্সাম হলো আজকের ক্লাস, আগামীকালের ক্লাস, তো তারপরে ক্লাসে মানে 26 তারিখে আমাদের 9টার দিকে এক্সামটি হবে। ঠিক আছে, এটা আমরা ঠিক করেছি না? 26 এপ্রিলে 9টার দিকে আমাদের কিন্তু এক্সামটি হবে। এটা কিন্তু আমরা একটু আগে ঠিক করেছি। এটা কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এক্সাম টাইম কয়টার দিকে? ঠিক আপনি 26 এপ্রিল ঠিক 9টার দিকে কিন্তু পোস্টটি পাবেন। এর আগে কিন্তু কোনো রকম পোস্ট পাবেন না। ক্লিয়ার? আশা করি আমরা কিন্তু সেটাও ক্লিয়ার। তো আপনি এক্সামটা কোথায় দিবেন? আপনি গুগল ফর্মের একটি লিংক পাবেন। সেই লিংকে আপনি ক্লিক করে একটি গুগল ফর্ম পাবেন। সেই ফর্মে আপনি এক্সামটি দিবেন। ক্লিয়ার? আমরা কিন্তু এই বিষয়টিও ক্লিয়ার। তো এই জায়গায় একটু বিষয়টি বোঝার আছে যে গুগল ফর্মে যখন আপনি সাবমিট বাটন ক্লিক করবেন, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যখন আপনি সাবমিট বাটন ক্লিক করবেন, সাবমিট বাটন ক্লিক করলে আপনার রেজাল্টটি আমার কাছে চলে আসবে। ঠিক আছে, আপনার উত্তরপত্র আমার কাছে চলে আসবে। তারপরে একটি অপশন পাবেন, ভিউ রেজাল্টস। ঠিক আছে, তো ভিউ রেজাল্টসে ক্লিক করলে আপনি উত্তরপত্র দেখতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন, সেই জায়গাটি আপনারা দেখতে পারবেন। এবং এর সাথে আপনারা কি মার্কস পেয়েছেন সেটি দেখতে পারবেন। এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা, আপনারা যে রিটেন কোশ্চেন পেয়েছেন, তো অনেকেই কিন্তু অনেক ধরনের রিটেন কোশ্চেন দেওয়া থাকে। আমি শুধুমাত্র একটি উদাহরণ দিয়েছিলাম এসইওর কথা। এছাড়া আরো টাইপের কিন্তু কোশ্চেন থাকতেই পারে। জাস্ট একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি একটি কথা জিজ্ঞেস করলাম, এরকম কোনো কোশ্চেন থাকবে না। জিজ্ঞেস করলাম যে আপনার পছন্দের রং কি। ঠিক আছে, তো আপনার পছন্দের রং কি এটা কি আমি জানি? সবার কি মনে হয়? আনসার দিবেন ইয়েস বা নো। আপনার পছন্দের রং কি আমি জানি? তো আপনার পছন্দের রং কি আমি যদি না জানি, এমসিকিউতে আমি তো আনসার দিয়ে দিতে পারবো, তাই না? গুগল শিটে সবার কি মনে হয়? গুগল শিটে তো আমি আনসার গুলো দিতে পারবো যে এটার আনসার এ হবে, এটার আনসার বি হবে, তাই না? সবার কি মনে হবে আমরা আনসার দিতে পারবো না? আমি আমি কিন্তু আনসার দিয়ে দিব। এবং এটার সাথে এমসিকিউর সাথে কি কারণে আনসার হয়েছে সেটার সুন্দর মতো বিশ্লেষণও আমি দিয়ে দিব, যাতে আপনাদের ছোটখাটো ক্লাস আপনি ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এর বিশ্লেষণও আমি দিয়ে দিব। আমি বুঝাতে পেরেছি? মনে করেন একটি সুন্দর একটি কারণে আপনি ভুল করেছেন, কেন ভুল করেছেন আপনি সুন্দর মতো পেয়ে যাবেন। কিন্তু আমি এখানে মনে করেন এটা দিয়েছি আপনার পছন্দের রং কি, তো আপনি দিয়েছেন আপনার পছন্দের রং হলো সাদা। তো এটা কি আমার জানার কোনো উপায় আছে যে আপনার পছন্দের রং সাদা হবে? তো আমি যদি এখানে সাদা দিয়ে রাখি, তাহলে যার পছন্দের রং কালো, তাহলে সে কি পাবে? তার কিন্তু ক্রস চলে আসবে, তাই না? তো এটা তাহলে আমার কি করা লাগবে? তো আমি কি করেছি, এই পুরো অংশই আমি ফাঁকা রেখে দিয়েছি। তো ফাঁকা রাখলে কি হবে বলেন? আপনি যা আনসার করবেন, আপনাকে গুগল কি দিবে?
সবাই বলেন তো কি দিবে আপনাকে? আপনি যাই আনসার করবেন আপনাকে সুন্দর মতো একটি ক্রস দিবে, এবং আপনি কত মার্ক পাবেন? আপনি কিন্তু 0 মার্ক পাবেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এর মানে আপনি যতগুলো ছোট প্রশ্নের উত্তর দিবেন আপনি কত মার্ক পাবেন? 0 মার্ক পাবেন। এবং আপনি যতগুলো ছোট প্রশ্নের উত্তর দিবেন সুন্দর মতো একটি ক্রস মার্ক পাবেন। আমার কথাই কি সবাই ক্লিয়ার? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তার মানে আপনি যে ভিউ রেজাল্টস দিয়ে যে মার্কসটি পাবেন, এটি কোন কিসের মার্কস পাবেন আপনি? এটা কিন্তু আপনি শুধুমাত্র এমসিকিউর মার্কস পাবেন। ঠিক আছে? পরবর্তীতে আমি আমাদের ক্লাসে এসে আপনাদের দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে রিটেন এক্সামে কি করেছেন, এটা নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে? পরবর্তীতে আপনাদের এই মার্কসটি যোগ করে আমরা ডিসকাস করব যে কে কোন মার্কস পেয়েছেন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো এটি নিয়ে আমরা কিন্তু বেশিরভাগ মাতামাতি করব না, যেটা অনেকেই করে। কি করে? কোশ্চেন কিন্তু আমরা কমেন্টে দিব না। ঠিক আছে? তো কি করেন অনেকে, স্যার আমারটা একটা ক্রস এসেছে, এটা দিয়ে কমেন্টে দিয়ে দেয়, তারপরে ফর্মটি পোস্ট দিয়ে দেয়, এবং আমাদের অ্যাডমিনও সেটাই পাবলিশ করে দেয়। তো এগুলো কাজ কিন্তু আমরা করব না। আমি কি বুঝাতে পেরেছি? এইগুলো কাজ আমরা, এইগুলো বুদ্ধিমানী কাজ থেকে আমরা বিরত থাকব। যদি আপনার প্রবলেম হয়, আপনি ওখানে সুন্দর মতো এক্সপ্লেন করে দিয়েছি যে এই মার্কস গুলো আপনার টিচার দেখে পরবর্তীতে যোগ করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? একটু বাংলা পড়বেন। ঠিক আছে? ভিউ রেজাল্টসে আমি বাংলা লিখে দিয়েছি, একটু বাংলা পড়বেন। ঠিক আছে? একটু চোখ মুখ দেখে বাংলা পড়বেন। আশা করি আপনার সবগুলো কোশ্চেনের আনসার আমি নর্মালি দিয়ে রাখি। ঠিক আছে? আশা করি আমার এই কথাগুলো যদি না বুঝেন আমাকে অবশ্যই বলবেন, আমি উত্তর দিয়ে দিব। নেক্সট আরেকটি কথা আমি বলে রাখি, অনেকেই দেখা যাবে ভিউ রেজাল্টসে ক্লিক করতে পারবেন না, অথবা এক্সামে সাবমিট দেওয়ার পরে মোবাইল ডিভাইসের কারণে ভিউ রেজাল্টসে না গিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তো তাদের জন্য আমার একটি টিপস আছে। সেটি হলো আমি কিন্তু লিঙ্কটিও দিয়ে দিব। ঠিক আছে? আমি লিঙ্কটি দিয়ে দিব আপনাদের। মোবাইল ডিভাইসের জন্য বলছি, পিসির জন্য কিন্তু সমস্যা নেই। লিঙ্কটি দিয়ে দিব, লিঙ্কটি কপি করে নিয়ে আপনারা গুগল ক্রোমে সেটি গুগল ক্রোমে পেস্ট করে দিবেন। ঠিক আছে? যারা অ্যাডভান্স ইউজার আছেন তারা করবেন। ঠিক আছে? আর যারা অত বেশি চিন্তা করেন না তাদের জন্য দরকার নেই। ঠিক আছে? যাদের খুবই দরকার যে আমার রেজাল্টটি আমার দেখাই দরকার, তারা এই কাজটি করবেন। কারণ আপনি যদি এক্সাম দিয়ে ভিউ রেজাল্টস দিয়ে যদি দেখতে না পান, পরবর্তীতে যদি আমাকে বলেন স্যার আপনি আমাকে রেজাল্ট শিটটি দেন, অথবা আমাকে এক্সাম পেপারগুলো দেন, আমি কিন্তু আপনাকে দিব না। আমার কথাটা বুঝতে পেরেছেন? আশা করি আমার কথা ক্লিয়ার। ঠিক আছে? কারণ এক্সাম পেপার কাউকে দেওয়া ঠিক না। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমার কথা সবাই ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা যেখানে বলছিলাম ভিউ রেজাল্ট দিলে আমরা দেখতে পারবো পোস্ট করার, আমরা যখন এক্সামটি দিব তার পোস্ট করার 2 ঘন্টার পরে কিন্তু আমরা উত্তরপত্র, এরপরে কিন্তু উত্তরপত্র আমরা দিতে পারবো না। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ক্লাস টাইম হলো 9টা পর্যন্ত। 9টার পরবর্তী টাইমে কিন্তু আমরা কোনো রকম এক্সাম শিটে সাবমিট বাটনে ক্লিক করলে এক্সাম পত্রটি আপনার বাতিল করা হবে। এবং অনেকে যেটা করে, এক্সামে 2বার 3বার করে সাবমিট করতে চায়। মনে করেন যে আপনার এক্সাম রোল হলো সাম 13 101 সামথিং আছে, এলডিএম সামথিং, এলডিএম 1301,
এরকম আছে। তো আপনি এটা দেওয়ার পরে আবার আরেকজনের রোল নাম্বার দিয়ে আরেকবার দিলেন। তো এরকম যদি আপনি করেন, তো আপনার খাতাটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি যে কি করবেন, আপনি আপনার রোল দিয়ে শুধুমাত্র একবারই করবেন, একাধিকবার দিবেন না। এবং আপনি আপনি যদি আপনার যে স্টুডেন্ট আইডি আছে সেটি দিয়ে কিন্তু করবেন। নেক্সট কথা, সবাই আমাকে একটু জানাবেন, আমি একটু আগে বলেছি না আপনার রিটেন কোশ্চেন গুলো সবগুলো ক্রস হবে, তাই না? তো আপনার যেটি ফিল্ড থাকবে, যে স্টুডেন্ট আইডি দেন, সেটিও কি হবে, সেটিও কিন্তু একটি রিটেন কোশ্চেনের মতোই আসবে। তার মানে আপনার যে সঠিক স্টুডেন্ট আইডিও যদি দেন, এটি কি রাইট থাকবে নাকি ক্রস থাকবে, বলেন তো? আপনি যদি সঠিক স্টুডেন্ট আইডিও দেন, তো ভেরি গুড, আমরা খুব ভালো মতো বুঝে গেছি যে আমাদের কিন্তু ক্রস থাকবে। তো এটি নিয়েও কিন্তু আমরা বেশি চিন্তা করব না। আপনাদের স্টুডেন্ট আইডিটা বা আমাদের ক্লাস রোল যেটাই বলেন, সুন্দর মতো আমরা ফিল আপ করবো। এবং যদি আমরা ভুলে যাই, আমরা অফিস থেকে জেনে নিব। ঠিক আছে? এক্সামের দিন ক্লাস হবে না, এটাও আমরা জেনে নিছি। এবং ফাইনাল এক্সাম রেজাল্টে পাবলিশ নর্মালি করা হয় না, ক্লাসে রেজাল্ট নিয়ে ডিসকাশন করা হবে। নেক্সট কথা, ক্লাস টাইম হলো আহ, আমাদের সময় হলো 40 মিনিট। ঠিক আছে? কিন্তু এই কথা আমি আপনাদের জন্য একটু সাবলীল করে দেই। আমি কিন্তু যদিও জানি যে আপনাদের কখন আপনি ক্লাসে আর কি এক্সাম শুরু করবেন এবং শেষ করবেন, এডিট টাইম কিন্তু আমার জানা থাকে। কিন্তু আমি আপনাদের জন্য একটু ইজি করে দেই। আপনাদের ইজি কিন্তু অলরেডি করে দিয়েছি। সাবমিট টাইম কিন্তু আমি বলে দিয়েছি কয়টা পর্যন্ত, সাবমিট টাইম আমি বলে দিয়েছি 9টার পরে কেউ কিন্তু সাবমিট করতে পারবেন না। ঠিক আছে? বাকিটি কিন্তু আমি, বাকিটা আপনারা খুব ভালো মতো বুঝে গিয়েছেন। ওকে? এই যে মাহফুজ ভাইয়া কিছুটা বুঝতে পেরেছে। তো আমি কিন্তু এখানে যদিও লিখে দিয়েছি 40 মিনিট, আর আমাদের গুগল ফর্মে কিন্তু কোনো রকম টাইম দেখার বা টাইম সিলেক্ট করার অপশন থাকে না। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমাদের এক্সাম ডেট কবে? এক্সাম ডেট কিন্তু 26 তারিখ। এবং আমাদের কটার দিকে? 9টার দিকে। ঠিক আছে? এটুকু কিন্তু আমরা সবাই ক্লিয়ার। এখন তাহলে আমাদের ক্লাসগুলো আমরা দেখি। ঠিক আছে? আর হলো আমাদের নেক্সট কথা হলো যে আমাদের স্টুডেন্ট রোল হলো, স্টুডেন্ট রোল যদি থাকে অফিস, স্টুডেন্ট রোল আমরা অফিস থেকে জেনে নিব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এইগুলো নিয়ে আমরা অলরেডি প্রায় 45 মিনিট ধরে গল্প টল্প করলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো এখন আমাদের আর টাইমটা ইয়ে না করি। আফরোজা আক্তার ভাইয়া, আপু, আমাদের এক্সাম ডেট হলো 26 তারিখ। ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা কথা বললাম, 26 তারিখ ক্লাস 9টায় 9টায়। ঠিক আছে? আর বাকিটা আপনি ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে? এগুলো সব ক্লাসে আপনি ভিডিও দেখে বুঝে নেবেন। ঠিক আছে ইসমাইল ভাইয়া? ভিডিও দেখবেন, বারবার ভিডিও দেখবেন। তো যেটা আমরা ক্লাসে আর কি বললাম, রোল নাম্বার যদি না পান, আমি একটু আগে বললাম অফিসে কল দিবেন অফিস টাইমে। ঠিক আছে? অফিস টাইমে কল দিয়ে জেনে নিবেন। ওকে? আপনাদের জন্য আরেকটি আমি সুবিধা করে দেই। অনেকেই আমাকে এর পরবর্তীতেই বলবেন, স্যার আমার তো নাম্বার নেই। ঠিক আছে? এটা নিয়ে আমাকে বলা শুরু করবেন। তো আপনাদের জন্য আমি এইটুকু করে দিই। আপনাদের মেসেজে আমি দিয়ে দিয়েছি, আপনারা সবাই পেয়েছেন, যে আমাদের যদি আপনাদের কোনো কারণে মোবাইল নাম্বার না থাকে, আপনাদের যদি রোল নাম্বার না থাকে, অবশ্যই লিড আইডিতে কল দিয়ে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে বলবেন, আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে? রোল নাম্বার, যে জেমস ভাইয়া, আপনার কারো মোবাইল রোল নাম্বার ওভাবে বলবেন না।
এক্সামের পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে? এটাই হলো কথা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তো এসইও বিষয়টি কি, আমরা এসইও বিষয় নিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ইনকগনিটোটা বোঝার চেষ্টা করি। ইনকগনিটো কি? তো হ্যাঁ, এসএমএস এ আমাদের রোল নাম্বার থাকে। তো আমাদের কথা হলো যে আমরা ইনকগনিটো নিয়ে অলরেডি আমরা জানি। তাও আমি আবারও বলে দিই ইনকগনিটো কি। ইনকগনিটো হলো আমাদের বেসিক কথায় আমাদের হিস্টোরিগুলো সেভ করে দেওয়া থাকে বা হাইড করা থাকে। এক কথায় আমাদের আইপি গুলো হাইড করা একরকম যায়, যদিও সম্পূর্ণভাবে হাইড করা যায় না, মানে ইন্টারনেট প্রোটোকল হাইড করা যায় না, মোটামুটি হাইড করা যায়। যেটা আর কি ইনকগনিটো মোড করে, আমাদের ব্রাউজিং হিস্টোরি হাইড করে বা সেভ করে না, আমাদের কুকিজ গুলো সেভ করে না, সাইট ডাটাগুলো সেভ করে না, এবং আমাদের গুগল ফর্ম যেগুলো আছে, যেটা একটু আগেই বলেছিলাম, গুগল ফর্মে যখন আমরা ডাটাগুলো দিব সেগুলো সেভ করে না। তাহলে আমাদের এতে কি 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 আমাদের লাভ হচ্ছে? আমরা যখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটগুলোতে আমরা খুব সেফলি যেতে পারছি। যে কোনো জায়গায় যখন আমরা একটি ফর্ম পূরণ করছি, আমরা খুবই সেফ ফিল করছি যে আমাদের অ্যাডগুলো শো করবে না বা আমাদের কথোপকথন কেউ দেখছে না। তাহলে আমাদের খুবই সেফ ফিল করছি এবং প্রাইভেটলি ফিল করছি। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে আইপি হাইড করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি ভিপিএন ইউজ করতে পারেন, অথবা আমাদের টর ব্রাউজার আছে যার, যেটা নর্মালি আমাদের হ্যাকার যারা থাকেন তারা ইউজ করেন, অথবা ব্রেভ ব্রাউজার আছে, সেটাও কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? যারা এগুলো সম্পর্কে অনেক বেশি স্পেশালিস্ট তারা এগুলো সম্পর্কে জানে। তো আমরা একটি ইনকগনিটো মোড নিয়ে আমরা একটি গুগলে যাই, ঠিক আছে? তো গুগলে নিয়ে আমরা একটু চিন্তা করি একটি নর্মাল কনজিউমার কি চিন্তা করতে পারে। তো মনে করেন একজন একটা হেডফোন সার্চ দিবে, ঠিক আছে মাহফুজ ভাইয়া? মনে করেন যে একজন একটি হেডফোন সার্চ দিবে, তাহলে সে কি সার্চ দিবে মনে করেন তো? সে কি সার্চ দিবে? যে হেডফোন প্রাইস ইন বিডি, এরকম দিয়ে সার্চ দিবে, তাই না? তো সে যদি হেডফোনের যে কোন টাইপের হেডফোন ভালো, লজিটেক ভালো নাকি অন্য কোনো কোম্পানি ভালো, এগুলো কিন্তু উনি কিন্তু জানবে না, নর্মাল কনজিউমার কিন্তু এটা জানে না যে হেডফোনের লজিটেকের বিল্ড কোয়ালিটি খারাপ হয় কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হয়, নাকি কোনটি নিলে সাউন্ড কোয়ালিটি খারাপ হলেও আমার বিল্ড কোয়ালিটি ভালো পাবো, কোনটি 8 জিবি, কোনটি কোন টাইপ, এগুলো কিন্তু নর্মাল কনজিউমার জানে না, তাই না? তারা কি জানে? তারা শুধু জানে যে আমার প্রথমটি আর কি দেখতে হবে, তাই না? আমরা কি এই বিষয়টি কি জানি নাকি জানি না? অবশ্যই কিন্তু আমরা জানার কথা। তো সে কি করবে? সে প্রথমে এসে এই যে স্টার টেক যে আছে সেখানে আর কি সে ঢুকবে। স্টার টেকে আসার পরে সেখানে কিন্তু অনেক টাইপের আর কি হেডফোন আছে, ঠিক আছে? হ্যাবিট আছে, র্যাপো আছে, তারপরে আমরা এখানে ফ্যানটেক দেখতে পাচ্ছি, লজিটেক যেটা বললাম একটু আগে, তারপরে হোকো আছে, এফোর টেক আছে। সে কি করবে? সে এগুলো দেখবে। সে দেখবে হলো টিএফ উলফ, কোনো বড় কোম্পানি না, জাস্ট এখান থেকে যেটা কম দামি দেখেছে তার বাজেটের মধ্যে যেটা হবে, হ্যাবিটের ইয়ারফোন মোটামুটি আছে 800 টাকা, দেখে সে ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি কিছু দেখবে না, এটা থেকে কিনে তার যদি মনে হয়, চোখে দেখে ভালো লাগে, সে এটা কিনে নিবে। বিষয়টা কি এরকম হয় নাকি হয় না? বলেন তো, বিষয়টা কি এরকমই হয়? আশা করি বিষয়টি কিন্তু এরকমই হয়। তো তাহলে মানে কি হলো? তাহলে এই দারাজ কি ভুল করেছে? এই গড স্টাইল কি ভুল করেছে? অ্যাপেল গ্যাজেটস কি ভুল করেছে? টেস্ট ল্যান্ডই ভুল করেছে। এরা কি বড় কোম্পানি না? আমরা যদি যারা জানি অ্যাপেল গ্যাজেটস এটি বড় কোম্পানি, টেকল্যান্ডও বড় কোম্পানি, গ্যাজেটস এন্ড গিয়ারও বড় কোম্পানি। তারপরে আমরা যদি সেকেন্ড পেজে যাই, আরো কিন্তু বড় কোম্পানিও কিন্তু আছে, কিন্তু তারা কি হলো? তাদের সেল হলো নাকি স্টার ট্যাগ যেটা আছে তার বেশি সেল হলো? স্টার টেক যে আছে সে কিন্তু অবশ্যই বড় কোম্পানি, কিন্তু সে ফার্স্ট পেজে এসেছে দেখে তার কিন্তু সেল হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট পেজে আসার কারণে যে সেল হয়েছে, এটা কি কারণে হয়েছে? কারণ তার পেজটি এসইও করা হয়েছে, ঠিক আছে?
প্রপার এসইও করা হয়েছে দেখে তার বিজনেসটি বেটার করা হয়েছে, একটি নর্মাল কনজিউমার এর কথা চিন্তা করলে হয়। ঠিক আছে? তো একটি এসইও স্পেশালিস্ট বলেছিলেন যে একটি আমার যদি লাশ গুম করতে হয়, সব থেকে বেটার প্লেস হলো গুগলের সেকেন্ড পেজ, কারণ গুগলের সেকেন্ড পেজেই বেশিরভাগ কনজিউমার যায় না। ঠিক আছে? বলেন তো কয়জন গুগলের সেকেন্ড পেজে যায়? বেশিরভাগই কিন্তু গুগলের সেকেন্ড পেজে আর কি যায় না। তো আমি যদি কোনো কন্টেন্ট হাইড করতে চাই, গুগলের কিন্তু সেকেন্ড পেজ হলো সব থেকে বেটার একটি জায়গা। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যে এসইওর ইম্পর্টেন্স খুবই খুবই বেশি। ওকে, তো আমরা এসইও কাকে বলে এবং এসইও করে যে আসলে কোনো লাভ হচ্ছে নাকি হচ্ছে না, এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে এসইও মানে কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কথা দিয়ে বুঝতে পারছি সার্চ ইঞ্জিন মানে গুগল টাইপের যেগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলোকে অপটিমাইজ করে আপনার কন্টেন্টকে উপরে তোলা মানে হলো সার্চ ইঞ্জিন করা। তো এইটা নিয়ে আমি একটি পিপিটি ফাইল বানিয়েছি, সেগুলো আমরা দেখি আর আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি। তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে মোটামুটি জেনেছি। বলেন তো যে আমাদের ইউটিউবে কিভাবে আর্ন করা যায় আমরা কি জানি? গুগল সম্পর্কে তো আমরা জেনেছি, ইউটিউবে কিভাবে আর্ন করা যায় আমরা জানি। ইউটিউবে কিন্তু আমাদের একটি কন্টেন্ট যখন সবার চোখের সামনে আসে এবং যখন সেই কন্টেন্টে বেশিরভাগ ভিউ আসে, তখন পরবর্তীতে মনিটাইজেশন যখন হবে তখন কিন্তু আপনার আর্ন হয়। এটা কি আমরা জানি? অবশ্যই কিন্তু আমরা জানি। মনে করি যেমন আমার একটি কন্টেন্ট হলো ডিম পোচের ভিডিও। তো সেই ডিম পোচের ভিডিওটি যখন বেশি মানুষ দেখবে, যখন বেশি ভিউ হবে, তারপরে পরবর্তীতে যদি সেই ভিউটি একসময় মনিটাইজেশন হওয়ার পরেই কিন্তু আমার দেখা যাবে অ্যাডস পড়বে, সেই অ্যাডস থেকে কিন্তু আমার ইউটিউবে আর্নিং আসবে। আমি কি বিষয়টি ক্লিয়ার? এখন যদি আমার সেই ডিম পোচের ভিডিওটি ইউটিউবের সার্চ ইঞ্জিন ভালো মতো বুঝতে না পারে, পড়তে না পারে, কন্টেন্টটি যদি ক্লিয়ার ভাবে না হয়, তাহলে আমার ডিম পোচের ভিডিও কি সবাই দেখতে পারবে? সবাই কি বলেন? এবং সবাই যদি দেখতে না পারে, পড়তে না পারে, বুঝতে না পারে, তাহলে ইউটিউব সবাই সামনে কি এটা কি দেখাবে? অবশ্যই কিন্তু দেখাবে না। তো আমরা তাহলে কি বুঝলাম? এসইও মানে কি? যখন ওয়েবসাইট নিয়ে আমি বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু একটু প্রথমেই স্টার টেক নিয়ে দেখলাম, সেটা আমরা ওয়েবসাইট নিয়ে চিন্তা করি তাহলে আরো বেশি ইজিলি বিষয়টি বুঝবো। তো ওয়েবসাইট নিয়েও যা, কন্টেন্ট নিয়েও কিন্তু বিষয়টি একই রকম। যখন কোনো ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট কোনো পোস্ট বা কন্টেন্ট যেটাই বলেন, সার্চ ইঞ্জিন যেমন আমাদের ইউটিউব হোক বা গুগল হোক, এর যে রুলস এবং রেগুলেশন গুলো এবং গাইডলাইন যেগুলো আছে সেগুলো ফলো করে ডিজাইন করা হয়, এমনভাবে ডিজাইন করা হয় যেন কোনো নির্দিষ্ট কিওয়ার্ডস ধরে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা হয়। তাকে এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? তো আমি আবারও বলছি, এই কথাটি আমি আবারও বলছি, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইটকে অথবা আমাদের পোস্ট বা কন্টেন্টকে সার্চ ইঞ্জিন যেমন ইউটিউব অথবা গুগল এগুলোর রুলস, রেগুলেশন এবং গাইডলাইনগুলো ফলো করে ডিজাইন করা হয় যেন নির্দিষ্ট কিওয়ার্ড ধরে তাকে র্যাঙ্ক করা যায়, তাকে আমরা কি বলছি? এই প্রক্রিয়াকে কি বলছি আমরা? এসইও বলছি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। তো এছাড়াও ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার গুলো কিন্তু এসইও করার বা সার্চ ইঞ্জিনের জন্য কিন্তু অপটিমাইজ করা যায়। তো আমরা সার্চ ইঞ্জিন বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। যদি আমরা ইংরেজিতে বলতে চাই এক কথায়, দ্য প্রসেস অফ গ্রোয়িং এ ওয়েবসাইট ট্রাফিক অর্গানিকলি থ্রো সার্চ ইঞ্জিন ইজ কল্ড এসইও। ঠিক আছে? তো আমরা কিন্তু বিষয়টি বুঝতে পারলাম। আজকের ক্লাস কিন্তু সম্পূর্ণ কি হবে? আমাদের কিন্তু থিওরিটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে আর্নিকা আপু? আজকের ক্লাস কি?
আজকের ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাস। ওকে? আর আর্নিকা আপু, আপনার এই কথাগুলো নিয়ে আমরা প্রথম দিকেই সুন্দর মতো ডিসকাস করেছি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা আপাতত ডিসকাস করব না। ওকে আপু? তো আমরা এখন বুঝি। একটু আগে কিন্তু আমরা একটা জিনিস নিয়ে দেখলাম যে বেস্ট ইয়ারফোন ইন বিডি, তাই না? বা এই ইয়ারফোন ইন ইয়ারফোন প্রাইস ইন বিডি। তো এই বিষয়টি যে আমরা সার্চ দিলাম, এই বিষয়টি কি? এগুলো হলো কিওয়ার্ডস আর কি ফ্রেজ। তো কিওয়ার্ডসটা কি? কিওয়ার্ডস মানে হলো একটি শব্দ, এবং কি ফ্রেজ মানে হলো অনেকগুলো শব্দ দিয়ে যেটা হয়, সেটা কি? সেটা হলো কি ফ্রেজ। তো আমরা যদি আমি আরেকটি উদাহরণ দিই, কিওয়ার্ড তাহলে আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ডস কোনটা একটি শব্দ হয়, আর কি ফ্রেজ হলো অনেকগুলো মিলে যেটা হয়, সেটা হলো কি ফ্রেজ। উদাহরণ যদি দেই, কিওয়ার্ড হলো শপিং মল। দুটি শব্দ হলো কিন্তু একটি শব্দ। শপিং মল কিন্তু শপিং দিয়ে হয় না, মল দিয়েও কিন্তু হয় না। শপিং মল দিয়ে কিন্তু একটি শব্দ হয়, তাই কি? শপিং মল কিওয়ার্ড। আর কি ফ্রেজ তাহলে কি হবে? বেশ শপিং মল ইন বিডি, সেটা তাহলে আমার কি হচ্ছে? কি ফ্রেজ। তাহলে আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে এগুলো যে আমরা বুঝলাম, তো এখন আমরা একটু বুঝি যে সার্চ ইঞ্জিন গুলো তাহলে কি কি হয়। আমরা তো অপটিমাইজ করলাম, যদি আমরা নাই বুঝি কাকে অপটিমাইজ করব তাহলে কি হবে? তো আমাদের অপটিমাইজের বিষয়গুলো কি? তো আমরা যে অপটিমাইজ করব, তো আমরা একটু সার্চ ইঞ্জিন গুলো দেখে আসি। তো সার্চ ইঞ্জিন গুলো কি কি বলেন? যেমন গুগল এটি সার্চ ইঞ্জিন, ask.com যে আগে ছিল সেটি একটি সার্চ ইঞ্জিন ছিল। ডাক ডাক গো সম্পর্কে আমরা জানি, এটাও কিন্তু সার্চ ইঞ্জিন। তারপরে বাইদু হলো জাপানের মনে সার্চ ইঞ্জিন। তারপরে এখানে বিং দেখছি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। উলফ ফার্ম আলফা, এটাও কিন্তু এটি সার্চ ইঞ্জিন। তো আমরা কিন্তু বাংলাদেশ সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি। কেউ কি নাম শুনেছি? বাংলাদেশ সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা, যেটা বাংলাদেশিরা বানিয়েছে। নাম শুনেছি? পিপিলিকা হলো বাংলাদেশ সার্চ ইঞ্জিন। তো আমরা কিন্তু অনেক টাইপের সার্চ ইঞ্জিন সম্পর্কে শুনেছি, তো সেগুলোকে অপটিমাইজ করে আমরা যখন আমাদের কন্টেন্টকে উপরে উঠাবো, তো উপরে উঠালে আমাদের কি হবে? আমাদের সেল হবে, বা আমাদের কন্টেন্ট সবাই দেখতে পারবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো নেক্সট কথা হলো যে স্যার আমি তো সার্চ ইঞ্জিন বুঝলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও বুঝলাম, তো সার্চ ইঞ্জিন স্যার আসলে কাজ কিভাবে করে স্যার? আপনাদের একটু মনে হয় না? তো আমরা এই সার্চ ইঞ্জিন কিভাবে ক্লাস করে যদি জানতে পারতাম স্যার, ভিতরে মেকানিজম গুলো কি কি। তো সার্চ ইঞ্জিন তিনটি ভাবে কাজ করে। ঠিক আছে, কয় ভাবে কাজ করে? তিন ভাবে। তো একটা হলো ক্রলিং, মানে হেঁটে যাওয়া। তারপর হলো ইন্ডেক্সিং, মানে কন্টেন্ট গুলোকে সুন্দর মতো লেখা বা ভাগ করা। তারপর হলো র্যাঙ্কিং, তো কোনটিকে উপরে দিবে কোনটিকে নিচে দিবে কিভাবে দিবে, সেই অ্যালগোরিদম বা সুন্দর মতো একটি কোড লেখা আছে, সে স্টেপ বাই স্টেপ ভাগ করা। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং। তো এইগুলোকে আমি আরো সুন্দর মতো আপনার সামনে তুলে ধরি। তো আমি একটা ছবি দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি। ধরেন আপনি একটি ওয়েবসাইটে একটি কন্টেন্ট আর কি প্রকাশ করলেন। ঠিক আছে আর্নিকা আপু, বিষয়টি একটু বুঝান। আপনি একটি ওয়েবসাইটে কি করেছেন? একটি কন্টেন্ট দিয়েছেন। মনে মনে করেন একটি ফুড টাইপের কন্টেন্ট দিয়েছেন। তো যখন একটি ফুড টাইপের কন্টেন্ট দিয়েছেন, তো এই কন্টেন্টটা কি করতে হবে? যারা এসইও স্পেশালিস্ট তারা মনে করে যে এসইও করার জন্য একটি স্পাইডার টাইপের বিষয়, স্পাইডার টাইপের কিছু একটা কি করে আপনার ওয়েবসাইট এর উপর দিয়ে হেঁটে যায়। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? কি করে? আপনার কন্টেন্টের উপরে হেঁটে যায়, কন্টেন্টের উপরে হেঁটে গিয়ে বোঝার চেষ্টা করে যে আপনি কি টাইপের কন্টেন্ট আর কি দিয়েছেন। তো হেঁটে যাওয়াকে আমরা কি বলছি? আমরা ক্রলিং বলছি। তো আমি কি বললাম, আমি আবারও বলছি। যখন কোনো আমরা ওয়েবসাইট পাবলিশ করি, তখন এসইও স্পেশালিস্টরা মনে করে একটি ভার্চুয়াল স্পাইডার আমাদের সেই কন্টেন্টের উপর বা ওয়েবসাইটের উপর যেটাই বলেন সেটি ক্রল করে যায় বা হেঁটে যায়, এবং সে বুঝতে চেষ্টা করে সে আসলে কোন টাইপের কন্টেন্ট আমরা দিয়েছি।
যাকে এটাকে ক্যাটেগরাইজ করে নিতে পারে। আমরা কি ফুড কন্টেন্ট দিয়েছি, নাকি মেডিসিন কন্টেন্ট দিয়েছি, নাকি ক্লথ কন্টেন্ট দিয়েছি? না হলে তো সে বুঝতে পারবে না, তাই না? দেখেন, ইউ পাবলিশ দ্য ওয়েবসাইট, তারপরে দেখেন সেকেন্ডে আমরা কি লিখেছি, দ্য সার্চ স্পাইডার্স ক্রলিং ইউর ওয়েবসাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর পেজ কন্টেন্ট। তো সে সুন্দর মতো বসে পড়ার চেষ্টা করে যে এটা আসলে কি কন্টেন্ট। তো আমরা কি ধরে নিলাম, আর্নিকা আপু এটি ফুড কন্টেন্ট দিয়েছে, তাই না? ধরে নিলাম এটা ফুড কন্টেন্ট দিয়েছে। তো সে তারপরে কি করবে, ফুড কন্টেন্ট দিয়েছে ধরে নিয়েছে। তো তারপরে সেকেন্ডটা, এটা কি, এটা কোন স্টেপ, এটা হলো ক্রলিং স্টেপ, তাই না? আমি কি বললাম, এটা হলো ক্রলিং স্টেপ। তো এরপরে এই যে ফুড কন্টেন্ট পেলো, এটাকে সে কি করবে, ইন্ডেক্সিং করবে। তার মানে সেই ফুড কন্টেন্টটিকে অন্যান্য যে ফুড কন্টেন্ট আছে সেই জায়গায় সে রেখে দিবে। তো মনে করেন এখানে এবিসিডি আমরা দেখতে পাচ্ছি, তো এরকম আলাদা আলাদা করে সে একটা জায়গায় সব ভাগ করে রেখেছে। আমরা সবাই দেখি না, মনে করেন একটা থালায় আমরা যখন ভাত রাখি, এদিকে ভাত রাখি, এদিকে আমরা ডাল রাখি, এদিকে আমরা মাছ রাখি, এরকম করে আলাদা আলাদা ভাগ করে রাখি না, যাতে আমরা যখন দরকার সেটা দিয়ে আমরা মাখিয়ে খাবো, তাই না? তো সেই ভাবেই তারা কি করে, এখানে আলাদা আলাদা করে রাখে। সে দেখলো কি এখানে ফুড কন্টেন্ট আছে, তো সে এখানে ফুড কন্টেন্ট যেটি আছে সেখানে সুন্দর মতো রেখে দিয়েছে। তো এখানে কি থাকতে পারে, এখানে মনে করেন আপনার রিয়েল এস্টেট টাইপের কন্টেন্ট থাকতে পারে, আর এখানে কি থাকতে পারে, আপনার ক্লথ টাইপের জিনিসগুলো থাকতে পারে। এরকম আরো অনেক DEF অ্যান্ড সো অন, অনেকগুলো জেড পর্যন্ত আরো অনেক ইন্ডেক্স করা থাকতে পারে। আমি কি বুঝতে পেরেছি? ইন্ডেক্সিং কি আমরা বুঝতে পেরেছি বলেন? সবার কি ধারণা, আমরা কি ইন্ডেক্সিং ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? তো আমরা তাহলে বুঝতে পারলাম ইন্ডেক্সিং হয়ে গেছে। তো ইন্ডেক্সিং করার পরে তাহলে কি হলো, যদি আপনি সুন্দর মতো সবকিছু আলাদা করেন, তাহলে যখন আপনার যেটা লাগবে তাহলে কি ইজি না বের করা? সবার কি মনে হয়? তাহলে যখন কোনো কন্টেন্টের লোক বলল যে আমার একটু খাবার লাগবে, সে কি বললো আমার ফুড লাগবে, তখন ও ইজিলি এই ফুডের জিনিসগুলো তাকে দেখালো। আমরা কি বুঝতে পারলাম? তো এই প্রসেসটাকে কি বলছে, এই প্রসেসটাকে আমাদের ফাইনাল প্রসেস র্যাঙ্কিং। দেখছেন খুব ইজি না? যখন একজন নেক্সট টাইম হোয়েন এ সার্চার, মানে আমাদের এটি ক্লায়েন্ট বা যে কেউ ইউজার সার্চ করে, ইট মেসেজ দ্য টপিক অফ ইয়োর কন্টেন্ট ইয়োর ওয়েবসাইট অ্যান্ড ইট উইল র্যাঙ্ক অন এসিআরপি। তো এসিআরপি কাকে বলে? এসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা গুগলে সার্চ দিলে আমাদের যে ফার্স্ট পেজ আসে না, এটিকে বলে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আপনি যখন কিছু সার্চ দেন সেটাতেই আর কি, যাতে ইজিলি আসে তাই আর কি আগে আগে ভাগ করে রেখেছে। যখন আর কি ফুড দিয়ে সার্চ দিয়েছে, তো ওনার কন্টেন্টটি ফার্স্টের দিকে এসেছে। তো আমরা কি তাহলে ক্লিয়ার বিষয়টি? আশা করি আমরা খুবই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো আমি এইগুলো আমি আরো সুন্দর মতো এখানে লিখে দিয়েছি। যে প্রথম মনে করেন এই যে বটটি, সে ক্রল করলো, ক্রল করে অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করে স্টোর করলো। তারপরে মনে করেন একটা ইউজার, সে এই ফুড দিয়ে সার্চ দিল, তারপর র্যাঙ্কিং এর অ্যালগোরিদম এখানে আর কি চলছে, যে ফুড দিয়ে সার্চ দিয়েছে আমার ফুডের জিনিস লাগবে, আমাকে ফুডের জিনিস দাও। তো স্টোর করা জিনিস থেকে ফুড চাচ্ছে, ঠিক আছে তাহলে আমি ফুড দেই, এখান থেকে ফুড আসছে, ওকে তাহলে আমি ফুড দেখাই। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? দেখেন খুবই ইজি, ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। তারপর হলো টাইপস অফ এসিও। এসিও, তো এসিও টাইপ গুলো কত আমরা একটু দেখি। এসিও কিন্তু আমাদের কয়েক টাইপের হয়ে থাকে। নৈতিক দিক দিয়ে বা ভালো মন্দের দিক থেকে আমাদের এসিও হলো 4 টাইপের। কয় টাইপের? নৈতিকতার দিক থেকে আমাদের
বা এথিক্সের উপর নির্ভর করে হলো চার টাইপের। একটি হলো হোয়াইট হেড এসিও, মানে সাদা টুপি। একটি হলো ব্ল্যাক হেড এসিও, মানে কালো টুপি। একটি হলো গ্রে হেড এসিও, মানে হলো সাদা আর কালো মিক্স করে যে টুপি হবে সেটা হলো গ্রে হেড এসিও। আর লাস্ট অ্যান্ড ফর অল, এটি হলো নেগেটিভ হেড এসিও। তার মানে এটা একটু অন্যরকম। কারোকে আপনি যদি ব্ল্যাক হেড পরায় দেন, একটা ভালো মানুষ, তাকে আপনি কি পরিয়ে দিলেন? এই ব্ল্যাক হেড পরিয়ে দিলেন, তাহলে আমাদের কি হয়ে গেল? নেগেটিভ হেড। ঠিক আছে, এটা খুবই মজাদার জিনিস, আপনি একটু পরেই বুঝতে পারবেন। আরেকটি, আরো কিছু টাইপ আছে যেগুলো আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। একটি হলো অন পেজ এসিও। যদি আপনি আপনার পেজের উপরে এসিও করেন, নিজের পেজে এসিও করেন, তাহলে এটা কি বলছি? অন পেজ এসিও। ওকে। এখন এই যে এসিওটি অন্য পেজের উপর করেন, তাহলে আমরা কি বলছি? এটা হলো অফ পেজ এসিও। আমরা ক্লিয়ার? যদি এই এসিওটা আপনি অন্য পেজের জন্য করেন, আপনার পেজের জন্য কাজটি যদি অন্য পেজে করেন, তাহলে কি বলছি আমরা? অফ পেজ এসিও। তারপর হলো টেকনিক্যাল এসিও, যেটা আমি আপনাদের দেখাবো না। সেটা হলো যে এটা যদি আপনি কোড দিয়ে এসিও গুলো করেন, সেটা কি? সেটা হলো টেকনিক্যাল এসিও। লাস্ট অ্যান্ড ফর অল, লোকাল এসিও হলো আপনার যে জায়গা আছে বা আপনার জিওগ্রাফিক্যালের উপর নির্ভর করে। জিও জিওগ্রাফিক্যাল বানান খুব কঠিন। তো জিওগ্রাফিক্যালের উপর নির্ভর করে যে এসিও হয়, মানে আপনার যে স্থান আছে সেটার উপর নির্ভর করে যে এসিও, সেটা হলো আপনার লোকাল এসিও। তো আমি যেগুলো বলছি এগুলো কি আমরা কিছুটা বুঝতে পেরেছি? এই সবগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা একটু বুঝার ট্রাই করি। একটা হলো হোয়াইট হ্যাট এসিও। তো হোয়াইট হ্যাট এসিও মানে সাদা টুপি। বিষয়টি কি? হোয়াইট হ্যাট এসিও এমন একটি টেকনিক যেটা গুগলের সুপারিশকৃত যে টেকনিকগুলো আছে সেগুলো আপনার র্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য আর কি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি গুগলের গাইডলাইনগুলো মেনে চলবেন এবং আপনার ব্যবসায়িক উন্নতিগুলো আরো বেটার হবে। ঠিক আছে? তো হোয়াইটেড এসইও গুলো বা ভালো টেকনিক গুলো কি কি আমরা দেখি। মনে করেন, একটা টেকনিক বলি আর উদাহরণগুলো দিই। আপনি আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্ট প্রকাশ করা। ঠিক আছে? তো গুগল অবশ্যই মনোযোগ দেয় আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চারদের সমস্যাগুলো সবচেয়ে ভালোভাবে সমাধান করছেন নাকি না, সার্চার আপনার পৃষ্ঠায় দেখা বিষয়বস্তু সম্পর্কে সন্তুষ্ট নাকি না, আপনার বিষয়বস্তু কেবল সমস্যার সমাধান করতে পারছে নাকি না, এবং আপনি ইউজারদের সহজ এবং মজাদার করতে পারছেন নাকি না, যাতে তারা সহজেই বুঝতে পারছে। তো বিষয়টি আমি আরো ইজি করে দিচ্ছি। ধরেন আপনি একটি ডিম পোচের ভিডিও দিচ্ছেন। কি দিচ্ছেন? ডিম পোচের ভিডিও দিচ্ছেন, এবং আপনার যারা কন্টেন্ট দেখছে তারা ডিম পোচের ভিডিওর জন্যই এসেছিল। ঠিক আছে? তো ওরা এসে, একজন ইউজার এসে দেখলো যে না, ওনারা ডিম পোচের ভিডিও দেখতে এসেছে বা ডিম পোচের কন্টেন্ট দেখে এসেছে। এই ডিম পোচের ভিডিও দেখে বা ডিম পোচের কন্টেন্টটি দেখে উনি খুবই খুশি হয়েছেন যে কিভাবে ডিম পোচ রান্না করা যায়। তো এই যে আমি বললাম বিষয়টি, দেখেন এখন আমার সাথে দেখেন যে ওয়েবসাইটের সার্চারে ভালো মতো মনোযোগ সহকারে করছেন, পৃষ্ঠায় থাকা বিষয়বস্তুর সাথে কতটা সন্তুষ্ট? ডিম পোচের এই পোস্টটি দেখে তারা কি হ্যাপি? হ্যাঁ, তারা হ্যাপি, রাইট। আপনার বিষয়বস্তু কেবল সমাধান করতে পারছেন না, তারা ইউজারের জন্য ইজি, এটি ডিম পোচ করা ইজি, হ্যাঁ ইজি। ইজি প্রসেস বলে দিয়েছেন, হ্যাঁ ইজি। ডিম পোচের মজাদার রেসিপি দিয়েছেন, হ্যাঁ ইজি। তো এভাবে করে তারা যদি আপনার কন্টেন্টটি পছন্দ করে, তাহলে পরবর্তীতে শুধু এই কন্টেন্ট না, আপনার মুরগির মাংসের রেসিপিও তারা দেখতে আসবে। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যতটা সুন্দর মতো আপনি উপস্থাপন করবেন, আপনার পরবর্তী কন্টেন্টও তারা দেখতে ইচ্ছুক হবে। ইউজার ফ্রেন্ডলি
ইন্টারফেস তৈরি করা। গুগল আপনার ইউজাররা কি সব সময় ইম্পর্ট্যান্ট। তো আপনার ওয়েবসাইটের লিংক করা এবং সবগুলো লিঙ্কগুলো হাতের কাছে যদি থাকে, মনে করেন আপনি এখানে ডিম পোচের ভিডিও দিয়েছে, কন্টেন্ট দিয়েছেন, তার পিছে পাশে আপনি রুটির কন্টেন্ট দিয়েছেন, তার পাশে আপনি দিয়েছেন কিভাবে কেক করা যায়। তো এভাবে যদি সুন্দর মতো একটার পর একটা হাতের কাছে দেন, তাহলে ইউজাররা কি করবে? তারা ইজিলি কোনটি খেতে চায় তারা সুন্দর মতো আর কি দিল, পেলো। ঠিক আছে? তাহলে সে কি করলো? তার ইজিলি কিন্তু কি দিয়ে লাঞ্চ করবে, কি দিয়ে কি খাবে, এগুলো কিন্তু সে দেখতে পারলো। তার জন্য ইজি হলো না? তো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যদি আপনি করতে পারেন, একটি ইউজার সে জায়গায় থেকে খুবই মন মানে খুশি হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটেই কিন্তু বারবার আসতে চাইবে। ঠিক আছে? সেটা ফেসবুকই হোক, ফেসবুকে আপনার পেজই হোক, বা আপনার নিজের ওয়েবসাইটই হোক। তো ডিজাইন এখানে কিন্তু অনেক ম্যাটার করে। সোশ্যাল মিডিয়া পেজের লিংক শেয়ার করা এটা নর্মাল কথা, আমাদের যে পেজ আছে সেটাকে আমরা অলওয়েজ শেয়ার করব। এবং এইচটিএমএল অপটিমাইজ করা, যদি আমরা কোড জানি এবং আমাদের ওয়েবসাইট থাকে, সেটাকে অলওয়েজ আমরা অপটিমাইজ করব যাতে আমাদের সাইটটি আরো বেশি বেটার হয়। তো এগুলো আমি অলরেডি অলওয়েজ বলে থাকি, এজন্য আপনাদের অনেক বোরিং লাগতে পারে। কারণ নিঃসন্দেহে ইউজ করা বেটার, কারণ এটি ওয়েবসাইট গুলো বেটি উপরের দিকে উঠে। তো আপনাদের মনে ইন্টারেস্টিং লাগবে এর পরেরটি, সেটি হলো ব্ল্যাক হেড এসইও। তো ব্ল্যাক হেড এসইও বিষয়টি কি? ব্ল্যাক হেড এসইও মানে হলো কালো টুপি। তো কালো টুপি বিষয়টি কি? ব্ল্যাক হেড এসইও দ্রুত ফলাফল পাওয়ার উপায়। ঠিক একইভাবে এসইআরপি আছে না, একটু আগে বুঝিয়েছি, এসইআরপি মানে র্যাঙ্কিং থেকে আপনার ওয়েবসাইটটিকে দ্রুত ফেলে দেওয়ার বা মুছে ফেলার একটি উপায়। আমি বুঝাতে পেরেছি? দ্রুত র্যাঙ্ক আপ হবে এবং দ্রুত গুগল তার র্যাঙ্ক থেকে নামিয়ে দিবে। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। ব্ল্যাক হ্যাট এসইও দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক তেমনি আপনার সাইটটিকে গুগলের সার্ভার থেকে মুছে ফেলারও সব থেকে ভালো উপায়। তো গুগল ব্ল্যাক হ্যাট এসইও কৌশলগুলি আপনার গুগলের অ্যালগোরিদমের মাধ্যমে ম্যানিপুলেশন মানে ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েশন করা হয়। তো আমি আগেও বলেছিলাম, এখনো বলি, সব কোডের একটি কিন্তু ব্যাকডোর থাকে। ঠিক আছে? তো ব্ল্যাক হ্যাট এসইও গুলো সেই ব্যাকডোর ব্যবহার করে, কিছু কিছু যে ফ্ল গুলো থাকে এগুলো ব্যবহার করে একটি ওয়েবসাইটকে উপরের দিকে নেওয়ার ট্রাই করে। ঠিক আছে? তো আপনি ব্ল্যাক হ্যাট এসইও করে কি করতে পারেন? ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য আর কি সেই ওয়েবসাইটটি উপরের দিকে উঠে, কিন্তু যখন আর কি বুঝবে যে গুগল বুঝবে যে যে কারণে এই ওয়েবসাইটটি বানানো হয়েছিল সেটা আসলে সেই কাজের জন্য করা হয়নি, উদ্দেশ্য পূরণ করছে না, শুধু ক্লিক পাচ্ছে, তাহলে আপনার ওয়েবসাইটটি খেয়ে দিবে গুগল। বিষয়টি কিরকম? আমরা সেই আমাদের ডিম পোচের ভিডিওতে চলে যাই। আমি মনে করেন সুন্দর একটি ডিম পোচের পোস্ট করেছি। ঠিক আছে? তো আপনি একটি ফেসবুকে অর্গানিক মার্কেটিং করলেন যে দিস ভিডিও উইল চেঞ্জ ইওর লাইফ, অর আপনি দিলেন দিস পোস্ট উইল গিভ ইউ 1 বিলিয়ন টাকা। ঠিক আছে? 1 বিলিয়ন টাকা। তো তারপরে যখন তারা সবাই ক্লিক করলো, তারা কি পেলো? একটি ডিম পোচের ভিডিও বা ডিম পোচের কন্টেন্ট। তো বলেন তো, সবাই এই পোস্টে কি সবাই ক্লিক করবে? ইউ উইল আর্ন 1 বিলিয়ন টাকা বাই ফলোইং দিস কন্টেন্ট। এবং তারা কন্টেন্টটি ফলো করলে পাবে হলো একটি ডিম পোচ। তো সবাই কি সেই কন্টেন্টটি ফলো করতে চাইবে? তারা কিন্তু ঠিকই ক্লিক করবে, নাকি আমার সাথে অমত করছেন যে না, তারা ক্লিক করবে না? ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই ওই ক্লিকে ক্লিক করবে, কারণ আমরা বেশিরভাগই বেকার থাকি। অবশ্যই ক্লিক করে একটা ট্রাই করব যে আসলে ক্লিক করে পাওয়া যায় নাকি। কিন্তু আমরা দেখেন, আমি একটু আগেই বলেছি কি হবে। ওরা দেখবে কি, গুগল বলবে যে এটা শুধু স্বল্প সময়ের জন্য উদ্দেশ্য পূরণ করছে। না, ডিম পোচ আপনি বানিয়ে কখনো 1 বিলিয়ন টাকা পাবেন না।
যদি আপনি বিজনেস না করেন। ঠিক আছে, শুধু কি পাবে, শুধু ক্লিকই পাবে। উদ্দেশ্য পূরণ করছে, উদ্দেশ্য পূরণ করছে না। তো আমরা বিষয়টা বুঝতে পারছি, ব্ল্যাক হ্যাট এসইও কিন্তু খুবই ইজি বিষয়। ঠিক আছে, তো আমরা এখানে কি কি পাচ্ছি? লিঙ্ক স্প্যামিং করা, কিওয়ার্ড স্টাফিং করা, মানে যেগুলো আমার কন্টেন্ট না, আমার হলো হেডফোনের বিষয়। ঠিক আছে, আমার একটি কন্টেন্ট হলো হেডফোনের, আমি ওর মধ্যে দিয়ে দিলাম আরো যা যা আছে যেগুলো আর কি রিলিভেন্ট বা গুগলে বেশি ক্লিক পড়ে, এরকম কিছু কিওয়ার্ডও আমি ঢুকিয়ে দিলাম। যেগুলো এখন কি, যেগুলো বেশি এখন সার্ফে আছে বা ভাইরাল যেগুলো কিওয়ার্ড আছে, সেগুলো যদি আমি এর মধ্যে দিয়ে দেই, তাহলে আমার এটি উপরে আসার সম্ভাবনা আছে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু আছে। ঠিক আছে, এগুলো কিওয়ার্ড ব্যবহার করলে অবশ্যই আছে, কিন্তু আমার প্রোডাক্ট তো হেডফোন হওয়ার কথা, তাই না? তো এগুলাকে আমরা কি বলছি? কিওয়ার্ড স্টাফিং, মানে বেশি বেশি কিওয়ার্ড ইউজ করা, অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগস এবং হেডিং। ঠিক আছে, তো এই যে আমাদের অস- অতিরিক্ত অপটিমাইজ এইচটিএমএল ট্যাগস, ট্যাগস দিয়ে আমরা বুঝিয়েছি, হেডিংও বুঝিয়েছি। তো এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাটের টেকনিক। অতিরিক্ত ছবি ব্যবহার করা, ছবি দিয়ে ভরিয়ে দেওয়াও কিন্তু ভালো না। তারপরে হিডেন টেক্সট এবং লিঙ্ক, একটু আমাকে সবাই বলেন, এই যে আমার যে এই লেখাটি আছে, দ্রুত র্যাঙ্ক করবেন, বা এটা মনে করেন কেবল স্বল্প সময়ের জন্য, এটি যদি আমি এই কালার করে দিই, এটি কি দেখা যাবে একদম হিডেন হয়ে যাবে না? কি মনে হয়? এটি যদি আমি সেম কালার করে দেই, এটি কিন্তু হিডেন হয়ে যাবে, তাই না? আশা করি এটা কিন্তু হিডেনের মতো মনে হবে। তারপরে যদি এটার মধ্যে আমি লিংক করে দেই, তাহলে কি হবে? কেউ যদি না জেনে এখানে কিন্তু ইজিলি ক্লিক করতে পারবে, ক্লিক করে ফেলবে। আমরা কি এরকম কি পেয়েছি? এটি ওয়েবসাইটে গিয়েছি, আমি নিজেও জানি না, আমাকে রিডাইরেক্ট করে অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। এরকম কি আমাদের হয়েছে? অবশ্যই আমাদের হয়েছে। আশা করি যারা আছেন, যারা গুগলে সার্চ করছেন বা একটু ঘোরাঘুরি করেন, তারা কিন্তু অবশ্যই দেখেছেন আমি একটি ওয়েবসাইটে গিয়েছি, এখানে একটি আননোন লিঙ্কে আমি ক্লিক করতেই আমাকে অন্য একটি লিঙ্কে নিয়ে গিয়েছে। এরকম অনেকই হয়েছে, আপনি জাননি তো। এগুলো কি হিডেন টেক্সট বা লিঙ্ক। আর ব্যাকলিঙ্ক কেনা, অনেক জায়গায় আছে যেখানে ব্যাকলিঙ্ক করা যায়। তারপর কপি টেক্সট করে সেগুলো করে বারবার অন্য জায়গায় দেওয়া, সেটাও কি আমাদের ব্ল্যাক হ্যাট এসইওর আর কি এটি টেকনিক। এই সমস্ত কার্যকলাপ করে আপনি ব্ল্যাক হেড করতে পারবেন। তো এগুলো বিজনেস ওনারদের আর কি চাই, কিন্তু এগুলো কিন্তু আপনি যদি করেন, আপনার যে কোনো ওয়েবসাইটকে উপরের দিকে উঠাতে পারবেন, কিন্তু শুধুমাত্র স্বল্প সময়ের জন্য। পরবর্তীতে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটি আপনাকে ডিলিট করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। গ্রে হ্যাট এসইও, তাহলে গ্রে হ্যাট এসইও বিষয়টি কি? গ্রে হ্যাট এসইও হলো এমন একটি টেকনিক যেটি ব্ল্যাক হ্যাট এবং গ্রে হোয়াইট হেড এই দুটোই মিশ্রণ। ঠিক আছে, তো গ্রে হেড হলো ইতিমধ্যে উল্লেখিত দুটির মিশ্রণ, যান থেকে বোঝা যায় কিছুটা হোয়াইট এবং কিছুটা নেগেটিভ, ব্ল্যাক। তো গুগল এগুলো টেকনিক গুলো ব্যবহার করার জন্য আপনাকে কখনো বলবে না, কিন্তু আপনি যদি ব্যবহার করেন গুগল কিছু বলতেও পারবে না। কিন্তু যদি গুগল ধরে ফেলে যে আপনি ব্যবহার করছেন, তাহলে আপনাকে শাস্তি দিবে। তো এগুলো টেকনিক গুলো কি আমরা দেখি। যেমন আমি অলওয়েজ বলি, চ্যাট জিপিটি ডাইরেক্ট ইউজ করবেন না। আমি অলওয়েজ বলি না, চ্যাট জিপিটি ডাইরেক্ট ইউজ করবেন না, সেটিকে একটু অপটিমাইজ করে একটু বুঝে শুনে লিখবেন। ঠিক আছে, তো যারা প্রথমে আসছিলেন, যারা কিছুই না পারেন, তারা চ্যাট জিপিটি ইউজ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণ না লিখে একটু চেঞ্জ করে দিতে। কি জন্য? ওটি কিন্তু একবারেই তারা কিছু জানে না। মনে করেন আপনাকে বলেছে যে তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি একটা আমার কাজ একটা করে দাও। আপনাকে একজন মেসেজ দিল, তো ও কিন্তু দেখা যাবে কিছু না বুঝে ওভাবেই আপনি যা জিজ্ঞেস করছেন সে বলে দেয়। ঠিক আছে, এটা মানে কিছু প্রশ্ন না করলে বোঝানো যাবে না। তো ও, চ্যাট জিপিটি হলো বোকা, তাই ও বোকার মতো আনসার দেয়। ঠিক আছে, তো
কখনোই চ্যাট জিপিটির উপরে সম্পূর্ণ নির্ভর করবেন না। মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান করা, আপনি আপনার ফ্রেন্ড হোক বা আপনার ফ্রেন্ডের বা যেই হোক তাকে যদি আপনি টাকা প্রদান করেন আপনার পেজকে প্রমোট করার জন্য, তাহলে এটা কি বলা হয়? এটা মিথ্যা রিভিউ করা হয়। তারপরে লিঙ্ক বিনিময় করা, আপনি যদি আপনার লিঙ্কটি বারবার আরেকজনকে দেন সেটা লিঙ্ক বিনিময় করা হয়। ক্লিক বেস সহ আর্টিকেল প্রদান, মনে করেন একটি ডিম পোচের ভিডিও দিয়েছেন, ডিম পোচের ভিডিও দিয়ে বলেছেন যে এই দিস ভিডিও, দিস রেসিপি ইজ দ্য বেস্ট রেসিপি অফ ইউর লাইফ। ঠিক আছে, কথাটা আসলে ভুলও না কিছু, কিন্তু একবারে ঠিকও না। রেসিপি রেসিপি ঠিক আছে, কিন্তু উইল চেঞ্জ ইউর লাইফ একবারে সম্পূর্ণ সঠিক না। ঠিক আছে, তো এরকম যদি সুন্দর সুন্দর কন্টেন্ট আর কি দেন, ক্লিক বেইট হচ্ছে, ক্লিক ঠিকই পাচ্ছে, উদ্দেশ্য সম্পূর্ণ ফিল আপ না করলেও ফিল আপ করছে না। ঠিক আছে, তো ক্লিক বেট সহ শিরোনাম দেওয়া কিন্তু এটা কি টাইপের কাজ? এটা কিন্তু আমাদের ব্ল্যাক হেড, গ্রে হেড টাইপের কাজ। আমরা ক্লিয়ার? তো এই বিজনেসগুলো টেকনিকগুলো হোয়াইট হেডের সাথে করার প্রচেষ্টা, আবার কিন্তু ব্ল্যাক হেডের টাইপেরও আর কি প্রচেষ্টা। তো আমরা বুঝতে পারছি গ্রে হেড এসইও টেকনিকগুলো। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো ব্ল্যাক হেড এবং গ্রে হেড, হোয়াইট হেডের মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই, ব্ল্যাক হেডের মধ্যে কি কি পড়ছে? আমাদের কিন্তু ডোরওয়ে পেজেস পড়ছে। তো ডোরওয়ে পেজেস মানে কি? ডোরওয়ে পেজেস মানে হলো যেগুলো পেজের মধ্যে আমার দেখতে পারবো কিওয়ার্ড গুলো বেশি, ল্যান্ডিং পেজ এগুলো সব নর্মালি হয়, এগুলো দেখা যাবে পেজের মধ্যে আসলে আমাকে অন্য পেজে রিডাইরেক্ট করছে। এগুলো কোয়ালিটি ভালো হবে না, এগুলো কন্টেন্ট গুলো খুবই লোভজনক হবে, এবং সার্চ ইঞ্জিনের নীতিমালাগুলো মেনে চলবে না। এবং অন্য জায়গায় আমরা দেখছি আমাদের এই জায়গায় হাই কোয়ালিটি কন্টেন্ট মানে হাই কিওয়ার্ড বেসড আর কি পেজ হবে, এবং দেখতে আর কি সুন্দর হবে। ঠিক আছে, যেখানে কিওয়ার্ড ডোরওয়ে পেজেস হাই কিওয়ার্ড গুলো থাকতো, সেখানে আমাদের এগুলো সবগুলো ভালো কিওয়ার্ড দিয়ে এবং কোয়ালিটি পেজ হবে। হিডেন টেক্সট দিয়ে, যেটা আমরা একটু আগে বলেছিলাম হিডেন টেক্সট থাকবে এখানে, টাইলস এন্ড মেটা টাটার গুলোতেই থাকবে, যাতে আমাদের এসইও করা ইজি হয়। কিওয়ার্ড স্টাফিং, এটা নিয়ে আমি একটু আগে বলেছিলাম, কিওয়ার্ড স্টাফ থাকবে। কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস, আমাদের ভিতরে লিঙ্কস গুলো ইনবাউন্ড হয়ে থাকবে, মানে একটার সাথে একটা সুন্দর মতো ব্যাকলিঙ্ক গুলো থাকবে, যাতে আমাদের আহ, যারা ইউজাররা আসবে তারা যাতে সুন্দর মতো বুঝতে পারে। স্নিকি রিডাইরেক্ট, চুপচাপ আপনি বুঝতে পারবেন না, আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। লিঙ্ক বেটিং, আপনাকে বলবে আপনি এখানে আসেন, আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো এগুলো মিথ্যা কথা না, এভাবেও আপনি কিন্তু লিঙ্ক বেটিং করতে পারেন। ক্লোকিং, তো ক্লোকিং মানে আমরা কি জানি? ক্লোকিং কাকে বলে? ক্লোকিং মানে নিজেকে হাইড করা, তাই না? ক্লোকিং মানে কি? নিজেকে হাইড করা। তো ক্লোকিং কিন্তু তিন টাইপের হয়ে থাকে, এগুলো কি বলবো আমি? যদি বলেন আমি বলবো। ক্লোকিং কয় টাইপের হয়? তিন টাইপের হয়। তো একটি হলো আমাদের আইপি বেসড ক্লোকিং, আরেকটি হলো আমাদের ইউজার এজেন্ট ক্লোকিং, যেটা আমাদের নর্মালি কন্টেন্ট বেসড এর হয়, আরেকটি হলো জাভাস্ক্রিপ্টের ক্লোকিং। ঠিক আছে, তো ক্লোকিং নর্মালি এই তিন টাইপের হয়। তো আপনি যে টাইপেরই করেন না কেন, এটি কি টাইপের হবে এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়বে। ঠিক আছে, আর আমাদের হোয়াইট হ্যাটে কি দেখছি? ইউজ স্কেপটিক্যাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে সুন্দর মতো আমরা বিষয়গুলো উপস্থাপন করছি, যাতে আমাদের গুগলের সার্চ ইঞ্জিনগুলো সুন্দর মতো দেখা যাচ্ছে। লিঙ্ক ম্যানিপুলেশন মানে লিঙ্কগুলো সুন্দর মতো আমরা কিনছি এবং বিক্রি করছি, যাতে আমাদের যে গুগল আছে, গুগল মামা কিছু বুঝতে না পারে। আর এখানে আমরা সাইট অপটিমাইজেশন করছি, যাতে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। আর্টিকেল স্পিনিং, স্পিনিং সেটা হলো একটা আর্টিকেল বারবার দেওয়া, একটু চেঞ্জ করে বারবার দেওয়া কি বলে? একটি আর্টিকেল বারবার দেওয়া হলো আর্টিকেল স্পিনিং। ঠিক আছে, এটা কি টেকনিক? এটি হলো আমাদের ব্ল্যাক হেড টেকনিক। আর এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি।
আর এই জায়গায় আমরা দেখছি লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল এবং লিঙ্ক নেটওয়ার্ক, মানে আমরা বারবার লিঙ্ক দিয়ে লিঙ্ক ফার্মিং করছি, লিঙ্ক হুইল করছি, লিঙ্ক নেটওয়ার্ক করছি, অনেকগুলো জিমেল বানাচ্ছি, জিমেল বানিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি লিঙ্ক। আর এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, ইফেক্টিভ কিওয়ার্ডস করে আমাদের ওয়েবসাইটটিকে আরো বেশি বেটার করছি। নেগেটিভ আর এসইও, নেগেটিভ আর এসইও বিষয়টি কি, এক কথায় শেষ করে দিই। আপনি ভালো মানুষ, আপনাকে খারাপ করার জন্য আমি কি করতে পারি? আপনাকে যদি আমি খারাপ প্রমাণিত করতে পারি, তাহলে আপনি খারাপ মানুষ। বিষয়টি সেরকমই হয় না? আমরা কিন্তু বিষয়টি কিন্তু তাই জানি, তাই না? তো নেগেটিভ এসইও হলো এটি ক্ষতিকর প্রক্রিয়া যা কম্পিটিটরস অন্যান্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইললিগাল বা আনএথিক্যাল টেকনিক্স ব্যবহার করে। এটি মূলত আপনার সাইটের উপর সরাসরি আক্রমণ করে, যার ফলে গুগল বা সাইটের সার্চ ইঞ্জিনের চোখে আপনার সাইটের ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিং নেমে যায়। তো নেগেটিভের এসইও গুলো টেকনিক গুলো কি কি? একটি হলো স্প্যাম বা ব্যাকলিঙ্ক তৈরি করা, যে স্প্যামি ব্যাকলিঙ্ক তৈরি করলাম যাতে আপনার যে কম্পিটিটর ওয়েবসাইট গুলো আছে সেগুলো লোকালিটি বুঝতে পারে। গুগল মনে করে যে আমার যে ওয়েবসাইট যেটি আছে, এই ওয়েবসাইট নিয়ে আমি বেশিরভাগ করে ফেললাম, মানে অন্য ওয়েবসাইটে আমি ব্ল্যাকহেড করলে, কি বলেছি, স্প্যামি করলে, মানে আমার ওয়েবসাইট দিয়ে বারবার কাজ করলে, খারাপ কাজ করলে কি হবে? ওয়েবসাইটটি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন ওয়ালটন, বুঝিয়ে দিই, বুঝাবো নাকি বুঝাবো না? মনে করেন ওয়ালটন আর দারাজের মধ্যে কম্পিট হলো, ঠিক আছে? তো ওয়ালটন বলল যে দারাজকে যে তুমি এখন তোমাকে আমি এখন ডাউন করে দিব। তো দারাজ আমাকে বলল, মনে করেন আমাকেই বললো, সুদীপকে বললো যে তুমি একটা কাজ করো, দারাজের ওয়েবসাইটটিকে নেগেটিভ রিসিভ করো। তো আমি কি করলাম, এই দারাজকে নিয়ে আমি কি করলাম, প্রথমে স্প্যামি ব্যাকলিং করলাম। ওনার ওয়েবসাইটটি নিয়ে, দারাজের ওয়েবসাইট নিয়ে আমি কিছু ওয়েবসাইটের গিয়ে বিপুল পরিমাণ ব্যাকলিং করলাম। তাহলে কি হলো, দারাজের লিঙ্কটা ডাউন হয়ে যাবে, তাই না? ব্যাকলিং মনে করে ডাউন হয়ে যাবে। কন্টেন্ট স্ক্রিপিং, দারাজের যেগুলো কন্টেন্ট আছে সেগুলো যদি আমি অনেক জায়গায় সার্চ দিয়ে দিই বা কন্টেন্ট গুলো কপি করে দিই, তাহলে কি হবে? সেগুলো কন্টেন্ট কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ গুগল কি মনে করবে, সে মনে হয় অন্যজনের কন্টেন্ট গুলোই সার্চ করে দিয়ে দিছে, ঠিক আছে? তারপরে হ্যাকিং অ্যাটাক, মানে আমি যদি দারাজে গিয়ে দারাজের উপর কিছু আমি হ্যাকিং অ্যাটাক গুলো করি, যেমন এখানে এটি কমেন্ট সেকশন আছে, সেখানে গিয়ে আমি এক্সএসএস অ্যাটাক গুলো করি, ঠিক আছে? এগুলো টাইপের যদি আমরা আহ, ক্ষতিকর অ্যাটাক গুলো ইনজেক্ট করার ট্রাই করি, তাহলে কি হবে? দেখা যাবে যে তার সাইটের অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তারপরে হলো দারাজ সম্পর্কে যদি আমি মিথ্যে রিভিউ দেই যে দারাজ খুবই খারাপ কাজ করছে, দারাজ আমায় খারাপ প্রোডাক্ট দিচ্ছে, তাহলে দারাজের রেপুটেশন কি হবে? দারাজের রেপুটেশন কিন্তু খারাপ হবে। তারপরে হলো নেগেটিভ এসইও, মিথ্যে রিভিউ দান করা। তো আমরা এতটুকু যে আমি বললাম, আমরা কি সবাই বুঝতে পারছি নাকি আমি শুধু বুঝিয়ে যাচ্ছি, আমরা কিছুই বুঝছি না? আমি তো দ্রুত করার জন্য জাস্ট বুঝিয়ে যাচ্ছি। তো আমরা কি বুঝলাম, নেগেটিভ হ্যাট এসইও একটি খারাপ প্রক্রিয়া, যেটা একটি যেটি বিজনেসের সুনাম নষ্ট করতে পারে, এবং সুরক্ষা হিসাবে নিয়মিত ব্যাকলিং, কন্টেন্ট এবং সিকিউরিটি মনিটর করা ইজি। তো আমরা নেগেটিভ ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। তারপরে অন পেজ এসিও, অন পেজ এসিও মানে কি? আমার পেজের উপরে যদি আমরা এসিও করি, সেটাই আমরা কি বলছি, এটা হলো অন পেজ এসিও। মানে আমার পেজকে ভালো করার জন্য আমরা যা যা করবো সেটা হলো অন পেজ এসিও। তো এই কথাই হলো এক কথায় শেষ। অন পেজ এসিও হলো আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার ঠিক করে, যাতে আপনার ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায়। মানে আমার এক কথাই শেষ কথা বলে দিলাম যে এসইও হলো মানে আপনার সার্চ ইঞ্জিন যাতে ভালো মতো আমরা কন্টেন্ট গুলো দেখতে পাই। তো এর জন্য আমার কি করা লাগবে, কিওয়ার্ড গুলো ভালো মতো দেওয়া লাগবে, যাতে সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটটি কি ভালো মতো বুঝতে পারে। তো এর জন্য মেটা ডেসক্রিপশন, যেটা আমরা ক্লাসে ভবিষ্যতে দেখতে পারবো, এবং কন্টেন্ট, যেটা আমরা অলরেডি বলেছি, কন্টেন্ট গুলো পরিষ্কারভাবে লিখতে হবে। উচ্চমানের কন্টেন্ট দেওয়া, যেটা আমি সবসময় বলে থাকি, আপনার কন্টেন্ট গুলো যদি সুন্দর মতো দিয়ে থাকেন, তাহলে কিন্তু অলরেডি আপনারটা মোটামুটি
সুন্দর কন্টেন্ট প্রডিউস করেছে, এবং যারা যেটা সার্চ ইঞ্জিন আছে সে সুন্দর মতো বুঝেছে। ইমেজ অপটিমাইজেশন, আমরা অনেকগুলো ট্যাগ শিখেছি, এর মধ্যে একটি ট্যাগ হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ দিয়ে কি করা হয়? ইমেজ ট্যাগ দিয়ে কিন্তু আমাদের ইমেজ নেওয়া যায়। আমি কি বুঝাতে পেরেছি? ইমেজ ট্যাগ দিয়ে কি করে? ইমেজ ট্যাগ নেওয়া হয়। ঠিক আছে? তো ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ যে ট্যাগটি আছে এটি হলো কি ট্যাগ? এটি হলো ওপেন ট্যাগ। অত কিছু না বুঝি। তো ইমেজ ট্যাগটি যে আছে লেখে কিভাবে? আমি যে লিখলাম আমরা সবাই দেখতে পাচ্ছি, আইএমজি দিয়ে শুরু হয়। সোর্সের মধ্যে আমরা ইমেজটি কোথায় আছে সেটা দেখতে পারবো। আর অল্ট দিয়ে কি করে, যদি কোনো কারণে আমার ইমেজটি না দেখা যায়, তখন অল্ট দিয়ে অল্টারনেট ট্যাগ যেটা আর কি আছে, অল্টারনেট অ্যাট্রিবিউট। তো অল্টারনেট দিয়ে যদি কোনো কারণে ইমেজ ট্যাগ দিয়ে সোর্সটি না পাওয়া যায়, মনে করেন কোনো কারণে এই লিঙ্কটি ব্রেক হয়ে গেল, হতেই পারে না যে আমার এই ট্যাগটি, এই সোর্সটি পাওয়া গেল না। এখানে মনে করেন আমার ছবি দিয়েছি, এটি না পাওয়া গেলে এখানে আমি যা লিখবো সেটি দেখা যাবে। তো এখানে মনে করেন একটা মেয়ের ছবি দিলাম, ধরেন আমি আঁখি আপুর ছবি দিলাম। ঠিক আছে? বুঝার ক্ষেত্রে বললাম, আঁখি আপুর ছবি দিলাম, ওকে। আর এখানে দিলাম এ গার্ল পিক। ঠিক আছে? আমরা সবাই বুঝতে পারছি এ গার্ল পিকচার। তো কোনো কারণে আঁখি আপুর ছবিটা মনে করেন আঁখি আপু ডিলিট করে দিল, তাহলে সার্চ ইঞ্জিনে যে সার্চ ইঞ্জিন যে আছে সে কি বুঝবে যে এই কন্টেন্টটা তো নেই। তাহলে এই কন্টেন্টে কি ছিল? এই অল্টার ট্যাগ দিয়ে সে দেখতে পারবে একটি মেয়ের ছবি ছিল। আমি কি বুঝতে পেরেছি অল্টার ট্যাগ দিয়ে আসলে কি করে, অল্টার অ্যাট্রিবিউট দিয়ে কি করে? আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো অল্টার অ্যাট্রিবিউট, এটা ট্যাগ হবে না, অ্যাট্রিবিউট হবে। ইমেজ অপটিমাইজেশন করব যাতে আমাদের কন্টেন্টটি আরো বেশি ক্লিয়ার হয়। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ইমেজ অপটিমাইজেশনটা কি? তারপরে ইন্টারনাল লিঙ্কিং, মানে আপনার ওয়েবসাইটের ভিতরে লিঙ্কিং গুলো ঠিক করা। যদি একটি ওয়েবসাইটের মধ্যে সবগুলো লিঙ্কিং গুলো একটার সাথে একটা ঠিক না থাকে, তাহলে আপনার কিন্তু অন পেজ এসইও হবে না। ঠিক আছে? আপনি আপনার বাসায় গিয়েছেন, জাস্ট ধরেন, যদি আপনার এখানে দুইটা রুম আছে, তো দুইটা রুমের মধ্যে যদি এই রুমের মধ্যে একটা দেয়াল দিয়ে দেন, তাহলে কি সেকেন্ড রুমে যেতে পারবেন? আপনাদের কি মনে হয়? আপনারা কি মাঝখানে যদি দেয়াল দিয়ে দেন তাহলে যেতে পারবেন? নাকি মনে করেন যে এখানে দেয়াল দিয়ে দিলে যাওয়া যাওয়া যাবে? তো এখানে কি দেয়াল দিয়ে দিলে যাওয়া যেতে পারবেন? তো এখানে কিন্তু একটা দরজা দিতে হবে, তাই না? তো দরজা দেওয়ার জায়গা কি? আমরা কিন্তু এ ট্যাগ শিখেছি, নাকি এ ট্যাগ শিখিনি? এ ট্যাগ শিখেছি না? আমরা সুন্দর মতো এ ট্যাগ দিয়ে এক পেজের সাথে আরেক পেজ লিঙ্ক আপ করে দিব। বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা পেজের সাথে আরেকটা পেজ সুন্দর মতো লিঙ্ক আপ করবো, যাতে আমাদের সুন্দর মতো অন পেজ হয়। তো অন পেজ কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আশা করি আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন, না হলে তো আমি বুঝতে পারবো না টেকনিক্যাল এসইও বিষয়টি কি। টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল মানে কি? যেটা আমি আপনাদের শিখাবো না। ঠিক আছে? যেটা আমি ক্লাসের প্রথমেই বলেছি, টেকনিক্যাল এসইও আপনাদের শিখাবো না। তো টেকনিক্যাল এসইও মানে কি? ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো, যেগুলো আপনার সার্চ ইঞ্জিনের কার্যকরভাবে সাইট ক্রল করতে হেল্প করে এবং ইন্ডেক্স করতে আর কি হেল্প করে। এর মধ্যে একটি কি? সাইট স্পিড অপটিমাইজেশন। একটি ওয়েবসাইট কত দ্রুত আর কি স্পিড আপ করে। ঠিক আছে? এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি একটি ওয়েবসাইট রান করেছেন, সেটি যদি দ্রুত স্পিড আপ হয়, আপনার কিন্তু ইউজার তত বেশি আপনার ওয়েবসাইটে ঢুকবে। আমি কি বুঝতে পেরেছি? যত স্পিড আপ হবে তত কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকবে। মোবাইল ফ্রেন্ডলিনেস, তো মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টি কি আমি আপনাদের একটু দেখিয়ে দিই, যদি আপনি দেখতে ইচ্ছুক হন। মনে করেন আমার ওয়েবসাইট যেটি আছে, সুদীপ সরকার XYZ, কিছুটা অপটিমাইজ করেছিলাম আমি স্পিডটা। আসুক, আপনাদের দেখাতে পারবো।
কয়দিন ধরে ঢোকা হয় না। আমরা দেখছি এটা আসছে। এভাবে আসতে টাইম লাগে, আমরা ইনকগনিটো ঢুকি। ওকে, কন্টিনিউ টু সাইট। এটা একটু পরে আমি বলবো যে কেন নট সিকিউর দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাদের ক্লাসে একটু পরে বলবো কি লেখা আছে এখানে। সবাই বলেন নট সিকিউরড। তো কেন নট সিকিউরড আছে এটির পরেই বলবো। এবং কেন আমাদের এটাকে বেশি স্পিড আপ করা লাগে আমরা দেখতে পাচ্ছি। স্পিড আপ এখানে শুধুমাত্র আমি একটি অপটিমাইজেশন ইউজ করেছি, এজন্য আর কি বেশি স্পিড আপ এখনো হয়নি। আরো বেশি স্পিড করার দরকার। ইয়ে করছি তো, আরো বেশি স্পিড আপ করা দরকার। এক মিনিট। তো আমরা যেটা দেখতেছিলাম এটা দেখতে থাকি। তো মোবাইল ফ্রেন্ডলিনেস আমি একটু পরে দেখাচ্ছি মোবাইল ডিভাইসে, যাতে সুন্দর মতো দেখা যায়। এই যে আমি একটু আগে বললাম না নট সিকিউরড, এটা হলো এসএসএল সার্টিফিকেটের ব্যবহার। যদি আমরা এসএসএল সার্টিফিকেটের ব্যবহার না করি তাহলে কি লেখা থাকবে? নট সিকিউরড। ঠিক আছে। তারপরে আমরা দেখব সাইট ম্যাপ এবং রোবোটেক্স। তো সাইট ম্যাপ রোবোটেক টিএক্সটি ফাইল বুঝতে কেউ কি এখন ইচ্ছুক নাকি ইচ্ছুক না? না ইচ্ছুক হলে আমি স্কিপ করব। আমাদের ফাইনাল ক্লাসের দিকে আমি বুঝাবো। অনেক মানুষ কমে গেছে দেখছি। তো সাইট ইঞ্জিন দেওয়ার সময় সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল ব্যবহার করলে আমাদের সাইটটি আরো বেশি ক্রল করতে ইজি হয়। ঠিক আছে। তো এটা হলো টেকনিক্যাল এসইও। তারপর হলো অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও মানে কি? অফ পেজ এসইও হলো আমার পেজে না থেকে অন্য পেজে গিয়ে আমার পেজ নিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে সেটা কি বলছে? এটা হলো অফ পেজ বলছে। তো বিষয়গুলো কি? অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ উন্নত করতে সহায়তা করে। তো এগুলোর মধ্যে কি একটি হলো ব্যাকলিংক বিল্ডিং। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের জন্য মানসম্পন্ন ব্যাকলিংক করা, যা আপনার গুগলের সাইটের ক্রেডিবিলিটি এবং বিশেষজ্ঞতা বৃদ্ধি করে। তো এর মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যাতে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আপনার ওয়েবসাইটটিকে উপরের দিকে উঠাবে। গেস্ট ব্লগিং, অন্যান্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট লেখা আপনার সাইটের জন্য ব্যাকলিংক পাওয়া যায়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার নিয়ে আপনার সাইটের প্রোডাক্ট সম্পর্কে প্রচার করাও কিন্তু আপনার ওয়েব পেজের মধ্যে পড়বে। ঠিক আছে, আমি কিন্তু দ্রুত বুঝিয়ে যাচ্ছি। আমরা কি ক্লিয়ার বিষয়টি? না ক্লিয়ার হলে বলেন স্যার বুঝতে পারেনি। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। মানে এক কথায় হলো মার্কেটিং করা মানে কি? অফ পেজ এসইও। ঠিক আছে, আমার সাথে বলেন মার্কেটিং করা মানে কি? অফ পেজ এসইও। আপনার ওয়েবসাইট মানে মার্কেটিং করা মানে হলো অফ পেজ এসইও। ক্লিয়ার? লাস্ট এন্ড ফাইনাল লোকাল এসইও। মনে করেন আপনার পাশে এটি দোকান আছে, আপনাকে বলছে আপনি মার্কেটিং করে দেন। ঠিক আছে। তো মার্কেটিং করা মানে আপনার একটা দোকান আসছে আসছে, দোকান আপনাকে বলছে যে প্লিজ আপনি আমাকে একটু মার্কেটিং করে দেন। তো তখন আপনি কি করবেন? মনে করেন আপনি হলেন মিরপুরে আছেন। তো মিরপুরে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনি কোথায় মার্কেটিং করবেন? মিরপুরে মার্কেটিং করবেন নাকি মা- এই টাঙ্গাইলে মার্কেটিং করবেন? শাহিদ ভাইয়া বলেন, টাঙ্গাইলে মার্কেটিং করবেন নাকি মিরপুরে মার্কেটিং করবেন? যদি আপনার দোকান মিরপুরে থাকে তাহলে অবশ্যই আপনার কাস্টমার মিরপুরে হবে, তাই না? তো এটাই হলো লোকাল এসইও। ঠিক আছে, লোকাল এসইও হলো এমন একটি প্রক্রিয়া যা বিজনেসকে লোকাল সার্চ ইঞ্জিনের উন্নত করতে সহায়তা করে। যদি আপনার বিজনেসকে একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাস্টমার টার্গেট করে এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ আকারে ট্রাই করে। যেমন মনে করেন আমাদের বাসার সামনেই কিন্তু ওই যে অনেকগুলো বড় বড় ইয়েগুলো পাবেন, সুপার স্টোর গুলো পাবেন। এবং এগুলোর অ্যাড গুলো কিন্তু আপনি প্রায় আপনার মোবাইলে পাবেন। তো এগুলো কি কারণে আসে? এগুলো কিন্তু লোকাল এসইওর একটি ফল, কারণ তারা সেই জায়গার কাস্টমার গুলো টার্গেট করে। তো এটির কিন্তু একটি সুন্দর আহ, যে উদাহরণ আমি কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে আর কি করিয়ে থাকি, সেটি হলো
গুগলের মাই বিজনেস অপটিমাইজেশন। তো গুগলের মাই বিজনেস অপটিমাইজেশনকে আমি দেখিয়েছি আপনাদের, মনে আছে? আপনাদের সবাইকে দিয়ে আমি কিন্তু বলি, প্রায় বলি, যে গুগলের বিজনেস অ্যাকাউন্টটি সবাই করবেন। তো গুগলের বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি করেন, তাহলে আপনাকে কি বলি, আপনার কিন্তু সিলেক্ট করতে হয় ম্যাপে আপনার একটি অবস্থান দেখাতে হয়। তার মানে কি, আপনি যখন একরকম লোকাল এসইওই কিন্তু করছেন। ঠিক আছে, আপনার মনে আছে? আপনাদের কিন্তু বলি, আপনাদের বিজনেস ভিডিও আর কি করতে হয়, তার মানে কি, আপনার একরকম ছোটখাটো লোকাল এসইও করাই কিন্তু গুগলের মাই বিজনেস অপটিমাইজেশন। ঠিক আছে? তো এই জন্য লোকাল অ্যাকুরেট ইনফরমেশন না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চলে যায়। মনে আছে? আশা করি আপনাদের মনে আছে। তো একইভাবে লোকাল কিওয়ার্ডস এর ব্যবহার, আপনি যখন একটি ওয়েবসাইট করেন বা ফেসবুক পেজ করেন, সেই মুহূর্তে তখন আপনার লোকাল কিওয়ার্ড কি হবে? একটু আগে আপনারা কিন্তু বললেন মিরপুর, মিরপুর আপনারা দুজনই বললেন। তো লোকাল কিওয়ার্ড তাহলে কি হতে পারে? মিরপুর। ক্লিয়ার? তাহলে আপনি যদি এটি অ্যাড রান করেন, লোকাল কিওয়ার্ড কি হবে? একই কথা, মিরপুর। তাহলে লোকাল কিওয়ার্ড আমরা কিন্তু সেভাবেই ব্যবহার, লোকাল ডাইরেক্টরি লিস্টিং। আমরা যে A to Z বুকমার্কিং ব্যবহার করেছিলাম, মনে আছে? এটি কি ছিল? ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট। তো বাইরের দেশে ইয়েল্প যে ওয়েবসাইটটি ছিল, এটি কি ছিল? ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট। তো এইগুলো ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইটে যদি আমাদের বিজনেস সম্পর্কে দেই, তো এগুলোতে কিন্তু অনেকেই সার্চ করে যে কোন জায়গায় ভালো জায়গা পাওয়া যায়। ঠিক আছে, মানে একটি ভালো জায়গায় গিয়ে, মানে মনে করেন একজন হোটেল খুঁজছে, তো হোটেল খোঁজার সময় অনেকেই গুগলে সার্চ দেয় না, যে হোয়ার টু ফাইন্ড এ হোটেল? সবাই অনেকে সার্চ দিয়েছে না? তো গুগলে যদি সার্চ দেয়, তখন গুগল ম্যাপে গিয়ে সার্চ দেয় না? তো যখন আমরা গুগল ম্যাপে নিজেদের ইন্টিগ্রেশন করছি, তখন কিন্তু সেই গুগল লিস্টিং থেকেই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। তো লোকাল ডাইরেক্টরি লিস্টিংটা আমরা ক্লিয়ার? আশা করি আমরা সে জায়গায় ক্লিয়ার। জি, A to Z বুকমার্কিংও কিন্তু আমাদের ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট। তারপর রিভিউ এন্ড রেটিং সংগ্রহ করা। আমরা যদি গুগল ম্যাপে যাই, আমরা রিভিউ এন্ড রেটিং আমরা দেখতে পাচ্ছি না? এক জায়গায় গুগলের রেটিং এবং রিভিউ কিন্তু দেওয়া যায়। তো আপনি যদি আপনার সম্পর্কে এটি ভালো রেটিং এবং রিভিউ দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে একটি ভালো ধারণা কিন্তু সবাই পায়, তাই না? শাহিদ ভাইয়া বলেছেন দেখি আমি লাস্টের বিষয়টি অনেক আস্তে আস্তে নিলাম। আপনারা যেভাবে বলবেন আমি কিন্তু সেভাবেই যাব। এই যে আমার ওয়েবসাইটটি রান হলো, দেখতে পারলাম। এবং আমি যে বললাম মোবাইল ফ্রেন্ডলিনেস, এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটি আমার, এটা কিন্তু এখন ওয়েবসাইটটি পিসির জন্য করা আছে, তাই না? আমরা সবাই দেখতে পাচ্ছি। তো মোবাইল ফ্রেন্ডলিনেস বলতে আমরা কি বোঝাচ্ছি? মনে করেন আমি ওয়েবসাইটটি ছোট করে দিলাম। তো ছোট করে দিলে মোবাইল কি এত বড় হয়? কারো মোবাইল এত বড় আছে? মোবাইলের স্ক্রিন আশা করি এত বড় হয় না। মোবাইলের স্ক্রিন কতটুকু হয়? মোবাইলের স্ক্রিন এতটুকু হয় না? সবার কি মনে হয়? মোবাইলের স্ক্রিন কিন্তু এতটুকু হয়। আমার সাথে কি সবাই একমত নাকি একমত না? মোবাইলের স্ক্রিন এতটুকু হয় না? তো মোবাইলের স্ক্রিন যখন এরকম হবে, দেখেন মেনুটা এই জায়গায় চলে গেছে, দেখতে পাচ্ছি। দেখেন মেনু কোথায় চলে গেছে? এখানে একটি বার্গারের শেপ হয়ে এই জায়গায় চলে গেছে। তো এখানে যখন আমি ক্লিক করছি, আমার মেনু বারটি চলে আসছে। তারপরে দেখেন কন্টেন্ট গুলো এখানে কিন্তু একবারে চুপসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে কি বলছে? এটাকে কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস বলছে। এবং দেখেন আমার কন্টেন্ট গুলো সুন্দর মতো স্পেস নিয়ে আছে, দেখতে পাচ্ছি। সবগুলো কন্টেন্ট একটি সুন্দর স্পেস নিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। নাকি আঁকা বাঁকা করে আছে? তো এটিকে কি বলছে? এটি কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস বলছে। দেখেন, তো আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না হয়, তাহলে কি হবে? এই যে আপনার মনে হচ্ছে এটা কিন্তু এরকম, কিন্তু আমি এরকম করে দিয়েছি। ঠিক আছে, এটা যাতে এই পাশে আসে এভাবে কিন্তু আমি দিয়েছি।
না হলে দেখা যায় এটা অনেক বেশি বড় ছবি, পরিষ্কার বোঝা যায় না। তো আপনার কিন্তু বিষয়গুলো নিজের দেখে শুনে দিতে হবে। না হলে কি হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। বিষয়টি আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো মোবাইল ফ্রেন্ডনেস আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিনেস দেখেন, আশা করি আমরা ক্লিয়ার। তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আপনাকে বলতে পারেন। আমি কিন্তু চাইলে আরো স্পিডেও যেতে পারি, আরো স্লোও যেতে পারি। তো আশা করি আপনাদের সবার প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি এবং মোটামুটি বুঝেছেন। আমি আবারও বলছি যে প্রশ্ন কিন্তু বেশিরভাগই আজকের ক্লাস এবং আগামী ক্লাস থেকে থাকবে, এবং আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিয়েছি সেখান থেকেও আর কি আসবে। এবং আপনাদের যে আগেরগুলো ক্লাসগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করেন আর কি। ওগুলো না হয় দেখলেন আর কি, একটু দেখলে বেটার হয়। তো ভালো থাকবেন। এবং আমি বারবার আমি একটা কথাই বলেছি যে অলওয়েজ পরীক্ষা করার দিকে হবে, পরীক্ষা কিন্তু রাত 9টার দিকে হবে। তো রাত 9টার দিকে যদি আমাকে মেসেজ দিয়ে বলেন, স্যার অফিস টাইম তো 5টা থেকে 5টা পর্যন্ত, আমি সারাদিন সময় পাই নাই স্যার, এখন আমার মনে হয়েছে আমি রোল নাম্বার নিব, তো অফিস তো বন্ধ স্যার, এখন আমি রোল নাম্বার কই থেকে পাবো? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কোনো রকম হেল্প করতে পারবো না। আমি বুঝাতে পেরেছি বিষয়টি? আশা করি আমরা ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।